প্র্যাঙ্কে কিন্তু প্রথমত যে তোমাকে কেস খাওয়ার মতো ক্ষমতা রাখতে হবে। কেস তুমি এনিটাইম তোমার ভিডিও খুব ভালো একটু দেখি বলছি দাদা তো আমার লজ্জা লাগে তোমার ভিডিও তোমার লজ্জা লাগে না? আমি তাকে একটা কথাই বললাম, আমি তো প্যান্ট খুলে নাচি না। শহরের দিকে তোমার যদি 50,000 ফলোয়ার থেকে সাবস্ক্রাইবার থেকে তুমি প্রচুর ব্র্যান্ড করা পাবে, কিন্তু গ্রামের দিকে আমরা পাই না। অ্যাকচুয়ালি কি ওই বিষয়টা নাকি কন্টেন্টের উপর ভ্যারি করে? না, কি মনে হয় কন্টেন্টের উপর যদি ভ্যারি করতো তাহলে ভুং ভাং প্রচুর ক্রিয়েটার তোমাকে আমি এরকম দেখিয়ে দেবো যাতে কন্টেন্টের কোনো দমই নেই, তারা গাদা গাদা প্রমোটিং করছে। এখনকার শিক্ষকরাই তো ছাত্রদের সামনে সিগারেট বিড়ি খায়, তো ছাত্ররা তো খাবেই। বলো কেমন আছো? এই চলছে আমাদের আশীর্বাদে। মানে আশীর্বাদ। আমাদের আজকের পডকাস্টে একটা অন্য কিছু প্ল্যান ছিল, সেটা হচ্ছে যে একটা প্র্যাঙ্ক করার কথা ছিল, কিন্তু হলো না। বলো প্র্যাঙ্কটা তো এখনো হলো না। তুমি তো হেসে ফেলো বলছো। আমার আসবেই না এই বিষয়টা, মানে তুমি আমাকে যেভাবে স্ক্রিপ্ট দিচ্ছ আসবেই না। কিন্তু একটা নতুন কিছু ট্রাই করতে পারতো তুমি। আসবে না আমার, তোমার ওই হাসি মুখটা মনে, তুমি এত হাসুক মানে হাসুক মানুষ যে তোমার সাথে আমার হাসি মুখটা মনে হয় সেই মতো সিরিয়াস হয়ে যাবো। তুমি সিরিয়াস হলে আমি তো সিরিয়াস হতে পারবো না, কারণ তুমি এত সুন্দর হেসে হেসে কথা বলো কন্টিনিউয়াসলি। এর আগের দিন ওই পলাশের শ্যুটের সময় যেটা হলো সেম, আজকে পলাশও শ্যুট করছে, আজকে পলাশ আমাদের শ্যুট করছে। ও পলাশ হচ্ছে আমার খুব পুরাতন বন্ধু। পলাশের মুখে তোমার গল্প শুনছিলাম, তোমার মুখে পলাশের গল্প শুনি একটু। অ্যাকচুয়ালি বিশাল পুরাতন সম্পর্ক, তো আজ থেকে 8 বছর, মানে সম্পর্কটা অনেক আগেকার, কিন্তু গভীর সম্পর্ক হচ্ছে 7-8 বছর হবে, 2018 সাল থেকে। ও তো তোমার থেকে ছোট। ওর তো 27 বছর বয়স, আর আমার 30 বছর। ও তো বেশি ম্যাটার না, মানে বেশি দেখে মনে হয় অনেকটা ছোট। দেখে তাই মনে হচ্ছে, খুব দেখে জ্ঞানা তো বাচ্চা 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 মনে হচ্ছে। বাচ্চা নয়, বাচ্চা। যা যাই হোক, শোনো না, যেটা বলা সেটা হচ্ছে ভিডিও করছে কবে থেকে? ভিডিও আগে তোমার নাম বলো পুরো। আমার নাম হচ্ছে আখেরুল ইসলাম। আখেরুল ইসলাম। কোথায় কোথায় চ্যানেল আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম? ফেসবুকে আছে, ইনস্টাগ্রাম আছে, আর ইউটিউবে আছে। ফেসবুকে কি নামে আছে? ফেসবুকে আছে আখে, AKHE আখে। আর ইনস্টাগ্রামে দুটো অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে বং আখে 05 আর একটা হচ্ছে মিস্টার পাবলিক বয় আখে। ওকে। আর ইউটিউবে? ইউটিউবে আছে মিস্টার পাবলিক বয়। পাবলিক। এই সব কটা চ্যানেল কি আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ নাকি একটা দুটো? ফেসবুকে হচ্ছে ফেসবুকে যে আখে অ্যাকাউন্টটা, ওটাতে সব কিছু পোস্ট হয়। আচ্ছা, আমি যা করি, প্র্যাঙ্ক পোস্ট হয়, আমি গানের ভিডিও করি, স্টোরি ভিডিও করি, যা একটা অ্যাকাউন্টেই পোস্ট হয় এবং সব ভালোই চলে। ওকে। ইনস্টাগ্রামে একটা গানের অ্যাকাউন্ট, একটা প্র্যাঙ্কের অ্যাকাউন্ট, আলাদা আলাদা। ওকে। আর ইউটিউবে শুধু প্র্যাঙ্ক। এখন পর্যন্ত নাচের গানের ভিডিও আমি ইউটিউবে ডালিনি, পোস্ট করিনি আমি। ইনকাম কোনটা থেকে বেশি, মানে ফেসবুক থেকে? অবভিয়াসলি ফেসবুকে প্রচুর ইনকাম বেশি, কারণ ফেসবুকে আমি বেশি অ্যাক্টিভ থাকি। ইনস্টাগ্রামে ফেসবুকে একটা ইনস্টাগ্রামে কোনো ইনকাম নেই, কিন্তু অ্যাক্টিভ থাকি প্রচুর। আচ্ছা, ইউটিউবে শুধু পোস্ট করে পালিয়ে আসি, কিন্তু ইউটিউবে আমি আমার ভিডিও দেখি, ভিডিও দেখে না। এবার যেহেতু তুমি ফেসবুকে বেশি অ্যাক্টিভ ছিলে, ইউটিউবে তোমরা শর্ট বেশি যেহেতু করো, সেই ক্ষেত্রে বেটিং অ্যাপসের খুব একটা মানে অ্যাড চলতো এক সময়। তুমি কি সেই অ্যাড কোনদিন করেছো? আমি অনেক আগে, আসে 3 বছর আগে ফেসবুকে করেছিলাম, তার জন্য সেগুলো আমি এখন ডিলিট করে দিয়েছি। মানে এই রুলসটা বেরোনোর পর? রুলসটা বেরোনোর পর নয়, আমি তখনই 10 দিন ছিল, তারপর ডিলিট করে দিয়েছি। মানে কেন? কারণ আমার মনে হয়নি ভালো জিনিসটাকে। এটা কি আজকে পডকাস্টে বলছো না সত্যি কথা? না, সত্যি, তুমি আমার অ্যাকাউন্টে যে দেখতে হবে। আচ্ছা, পডকাস্টে এখানে যা কথা হবে একদম র কথা হবে। আচ্ছা। না, বেসিক্যালি অনেক ক্রিয়েটারই যারা একটু বড় আর কি, তার সবাই কেউ না কেউ, সবাই বলা ভুল, কেউ না কেউ বেটিংস অ্যাপ বা আদার্স অ্যাপসে প্রমোশন করেছে, এবং তার নানা রকম সমস্যাও পড়ছে সব নানা রকম জায়গায়। হ্যাঁ, অ্যাকাউন্ট প্রচুর স্ট্রাইক পড়ছে। তোমার পড়েছিল? মানে আমি তো অ্যাকচুয়ালি ইউটিউবে পোস্ট করিনি, আর ফেসবুকে আমি যে কোনো জিনিসই প্রমোট করলে আমি একটু আলাদাভাবে প্রমোট করি। ওকে। মানে প্র্যাঙ্ক হইতে বা কোনো কমেডি হইতে প্রমোট করি, মানে সেই প্রমোশনটা মানে অর্ডিনারি হইতে করি না, সিরিয়াসলি নেক থাকে না। না, প্র্যাঙ্ক কমেডি। এবার কি অ্যালগোরিদম, ফেসবুক ইনস্টাগ্রাম অ্যালগোরিদম বুঝতেই পারে না যে ওটা প্রমোশন। আচ্ছা, মিডিলে আমি একটু অ্যাড করে দিলাম, ওটা মানে পুরো ভিডিওটা প্রমোশন থাকে, ভিডিওর পার্টের মধ্যে। হ্যাঁ, একটা থেকে যায়, ওই জন্য অ্যালগোরিদম ধরতে পারে না যে অ্যাকচুয়ালি প্রমোটিং। মানে অ্যালগোরিদম মানে অ্যাজ পার অডিয়েন্স সহজে বুঝতে পারে না যে কি আছে। হ্যাঁ, হ্যাঁ। ব্র্যান্ড ক্লাবস হয় এখন? হ্যাঁ, ব্র্যান্ড ক্লাব বলতে আমি তো সেরকম বড় কোনো ক্রিয়েটর নই, ছোট, আর গ্রাম বাংলার দিকে ব্র্যান্ড ক্লাব খুব একটা পাওয়া যায় না। মানে আমাদেরকে ক্রিয়েটারই মনে করে না, তাতে তোমার যদি মিলিয়ন ফলোয়ার থাকে তারপরেও তোমাকে, কারণ শহরের দিকে তোমার যদি 50,000 ফলোয়ার থেকে সাবস্ক্রাইবার থেকে তুমি প্রচুর ব্র্যান্ড ক্লাব পাবে, কিন্তু গ্রামের দিকে আমরা পাই না। অ্যাকচুয়ালি কি ওই বিষয়টা নাকি কন্টেন্টের উপর ভ্যারি করে? কি মনে হয়? কন্টেন্টের উপর যদি ভ্যারি করতো তাহলে ভুং ভাং প্রচুর ক্রিয়েটার তোমাকে আমি এরকম দেখিয়ে দেবো যাতে কন্টেন্টে কোনো দমই নেই,
তারা গাদা গাদা প্রমোটিং করছে, আমাদের বর্ধমানে আছে, আমি কারো নাম নেব না, বর্ধমানে আছে, তার চ্যানেল আমার চ্যানেলের ধারে কাছে নেই। তোমার চ্যানেল সাবস্ক্রাইবার কত? আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তো 1,72,000, আর ফেসবুকে 5 লাখ ঢুকতে যাবে। আচ্ছা, আমি কাউকে ছোট করছি না, না মানে আমি সেই যারা প্রমোট দিচ্ছে, ব্র্যান্ড প্রমোট, তাদের কথা বলছি আমি, যে তারা কিন্তু ওদেরকেই বেশি, কিন্তু আমাদেরকে, অথচ আমাদের অ্যাকাউন্টে ভিউ বেশি আসবে, তার লাভও বেশি হবে। আচ্ছা, এটা বর্ধমানে আছে, কিন্তু কিন্তু আমি বাইরে যাচ্ছি না। কিন্তু ওরা বেশি পাচ্ছে, মানে তুমি বলছো যে শহরের জন্য ওরা বেশি পাচ্ছে, তাই হ্যাঁ, কি? টাউনে যেহেতু থাকে, টাউনে সারাউন্ডিং এর জন্য তোমার বেশি। কন্টেন্ট তাদের কন্টেন্টের মধ্যে ডিফারেন্স কি? সে ব্লগ করে, নর্মাল ব্লগ করে। দেখো আমি একটা মানে যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং ফিল্ডে আছি, আমার একটা অভিমত আমি শেয়ার করছি, সেটা হচ্ছে ব্র্যান্ডগুলো না কন্টেন্ট ওয়াইজ পায়। এটা গ্রাম বাংলা বা শহরের ডিফারেন্স না, এটা আমি জানি না তুমি কতটা জানো, বাট আমার ছোট্ট মাথায় আমি যেটুকু জানি বা আমার এই মার্কেটিং এজেন্সি চালানোর সময় যেটুকু জানি, সেটা হচ্ছে যে ব্র্যান্ড কোলাবোরেশনগুলো শুধুমাত্র কন্টেন্ট অনুসারে আসে। গ্রাম বাংলা বা শহরের মধ্যে কোনো তফাৎ নেই দাদা, এটা তুমি শিওর থাকো। এটা আমি তোমাকে ছোট্ট বলতে পারো, ছোটোখাটো কথাই বলছিস, যে ওইভাবে হয় না, কন্টেন্ট উপর ভ্যারি করে ব্র্যান্ডটা প্রমোট করে বা অ্যাপ্রোচ করে। এবং এছাড়াও একটা ব্যাপার আছে, তুমি যাদের বলছো যারা শহরে থেকে করছে, এই মুহূর্তে অনেক প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মগুলোতে গেলে তুমি নিজের আইডিটাকে ওখানে যদি রেজিস্টার করো, তারা ব্র্যান্ড এনে তোমাকে দেবে। এই ব্যাপার কিন্তু অনেক হয়েছে। এবার সেইটা গ্রাম বাংলা মানুষ কতটা জানে বা কতটা কি তারা ওয়াকিবল, সেটা একটা ব্যাপার কিন্তু থাকছে। তোমাকে একটা উদাহরণ দিই আমি তাহলে। বলো। আমি চ্যানেলটার নামই করি, পল্লিগ্রাম টিভি বলে একটা চ্যানেল আছে, পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল, বাচ্চাদেরকে নিয়ে কমেডি ভিডিও করে, এখন সিরিয়াস ভিডিও করে, তো ওদের প্রচুর সাবস্ক্রাইবার, মোটামুটি 1.5 কোটি পল্লিগ্রাম। তো সেই চ্যানেলে আমি তো রেগুলার ভিডিও দেখি, তো ওই চ্যানেলে কিন্তু গুনে চুনে তোমার প্রমোশন পাবে তুমি, কিন্তু হিউজ ভিউ, মোটামুটি পার ভিডিও ওদের ভিউ নাই করে কোটির কাছাকাছি, বাংলা কিন্তু, হিন্দি বাংলা কন্টেন্ট, তারপর এত ভিউ। তাহলে ওই চ্যানেলটা কিন্তু নদীয়ার সাইডে, আমাদের মুর্শিদাবাদ নদীয়ার গায়ে লাগিয়ে চ্যানেল, গ্রামের দিকে আর কি। অ্যাকচুয়ালি ওই চ্যানেলের যে ওয়ানার, তাদের বাড়ি হচ্ছে গ্রামের দিকে। ওকে, তো আমি এখান থেকে রিয়েলাইজ করেছি, আর আমি না একটুখানি দেখো, এটা আমি তোমাকে সাজেশনই বলতে পারো, একটুখানি দেখো। আমার মনে হয় কন্টেন্ট উপর ভ্যারি করে, গ্রাম বাংলাটা ম্যাটার করে না, কন্টেন্ট বলছে, তুমি যে কন্টেন্ট দিচ্ছ, যে ব্র্যান্ড তোমার কাছে আসবে, তাদের আদৌ তাদের অডিয়েন্সের তোমার অডিয়েন্স রিলেট করছে কিনা, এটা হতে পারে, এটা দেখে হতে পারে। যাই হোক, তোমার এখন ফেসবুকে 5 লাখ গণ্ডিতে পেরেছ, ঢুকছো আর কি, মানে এটা হিউজ মানে অ্যাচিভমেন্ট। 4,93,000 5 লাখ হয়ে যাবে আশা করি এই সপ্তাহখানেকের মধ্যে, তো একটা হিউজ অ্যাচিভমেন্ট। এই শুরুটা কোথা দিয়ে করেছিলে? শুরুটা অ্যাকচুয়ালি টিকটক থেকে হয়েছিল। টিকটক থেকে? হ্যাঁ, 2018 সালে। তখন অ্যাকচুয়ালি আমাদের, তার আগে কি করতে, মানে এই ফিল্ডে আসার আগে তুমি কি করতে? তার আগে আমি মেডিকেলে ছিলাম, এখনও মেডিকেলে আছি। তখন আমার দাদার মেডিকেল দোকান ছিল। ওকে। আর আমি কলেজে পড়তে পড়তে, যাই হোক, দুটো দাদার একসঙ্গে দোকান ছিল, বর্দা মেজ। যাই হোক, কিছু কারণবশত বর্দা কলকাতায় শিফট হয়ে যায়। তখন মেজদার উপর পুরো ব্যবসার উপরে, তো অত বড় ব্যবসা মেজদা তো একা দেখতে পারবে না, স্টাফ থাকলেও পারবে না, কারণ সবাইকে বিশ্বাস করা যায়। একদমই। তো সেই জন্য আমাকে বাইরে থেকে বললো যে তুই কলেজে পড় আর ব্যবসাটা দেখাশোনা কর। তো তখন থেকে মেডিসিন ব্যবসাটা আমি দেখাশোনা করতে লাগি, মানে মেডিসিন রিটেল। হ্যাঁ, মেডিসিন রিটেল। ওকে। তো তখন কিন্তু আমি ভিডিও করতাম না, তখন টিকটক ছিল না যে সময়। আচ্ছা, 2013 সালের কথা বলছি আমি, আমার খেয়াল নেই, বাট মানে তখন বেসিক্যালি ইউটিউব ছিল, ইউটিউবে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এতটা ক্রেজ ছিল না, কিন্তু ইউটিউব ছিল। আমি কারণ ইউটিউবে তখন প্র্যাঙ্ক দেখতাম। ওকে। আর তুই প্রথম থেকে প্র্যাঙ্ক দেখতে ভালো লাগতো? আমি প্রথম প্র্যাঙ্ক ইউটিউবে, প্রথম ভিডিও প্র্যাঙ্ক আমার, মানে হিন্দি চ্যানেলে মুম্বাইয়ের ওই সাইডে কিছু ছিল প্র্যাঙ্ক করতো। আচ্ছা। তো ওদের প্র্যাঙ্ক প্রথম ভিডিও 2013-14 সালে আমি দেখেছি। আচ্ছা, ঠিক আছে। তো ওই মেডিকেল লাইনে আচ্ছা, পড়াটা ওইভাবে হয়েছে, কারণ যখন তুমি ব্যবসা করতে লাগবে, একসঙ্গে দুটো কাজে তুমি মন দিতে পারবে, হয় না। তো ওই গ্র্যাজুয়েশনটা কোনো রকম আর কি কমপ্লিট হয়েছে। দিয়ে তারপর তোমার কলকাতা পুলিশের লাইনে আমি ইন্টারভিউ পাচ্ছি, একদম শেষ পরীক্ষায় পাস করে ইন্টারভিউ পাচ্ছি। তখন থেকে আমি ঠিক করে যে আমি আর কোনো চাকরিতে দাঁড়াবো। আচ্ছা। কলকাতা পুলিশে আমি যখন ইন্টারভিউ পাচ্ছি, তখন আমি ঠিক করি যে আমি আর চাকরিতে দাঁড়াবো না, আমি ব্যবসাই করবো। কিন্তু তখন থেকে ব্যবসা করতে লাগি। এবার আমাদের যে গ্রামে কান্দারাতে আমার ব্যবসাটা ছিল। আচ্ছা। এবার কান্দারার একটা আমাদের মেয়ের সঙ্গে, মানে কান্দার একটা মেয়ের সঙ্গে আমার প্রেম। আচ্ছা, ঠিক আছে। এবার 2019 সালে ওর বিয়ে ঠিক হয়েছে, আর 2020 সালে জানুয়ারি মাসে বিয়ের ডেট হয়। আচ্ছা, ঠিক আছে। দিয়ে এবার বিয়ের ঠিক ওই 12 দিন আগে, তার আগে আমি দুটো বিয়ে ভাঙিয়েছি, মানে আমি ভাঙি না, আমার ওয়াইফ ভাঙিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গার্লফ্রেন্ড, তখন গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড ভাঙিয়েছে। তো
এবার আরেক জায়গায় বিয়ে ঠিক করছে, ওটা পুরো ফাইনাল, মানে তাড়াহুড়োর মধ্যে, কারণ ওর বাড়ির লোক জেনে গেছে, আচ্ছা কারণ ওর বাবা আর মা আর কাউকে বলেনি। তো আমরা যেদিন রেজিস্ট্রি করতে যাব তখন চলছে তোমার দুর্গা পুজোর দশমী। আচ্ছা আর কলকাতায় একটা ছেলের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছে। দিয়ে ওই দশমীর দিন বিয়েটা আর কি আমার ওয়াইফ যে সে ভেঙে দেয় আর কি ফোনে, আচ্ছা যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ওকে বারবার বলেছে যে আমি একজনকে প্রেম করি, তারপরে ও মানছে না। দিয়ে আমার সঙ্গে কথা বলে, যে তখন ওর বিশ্বাস হয় যে অ্যাকচুয়ালি আমি প্রেম করে আমাকে। ভয় ভয় দেখাওনি তো? ভয় ভয় দেখাওনি? আচ্ছা আমি তো নিজেই নার্ভাস ছিলাম। দিয়ে এবার 4 দিন কিন্তু ছেলেটা ওর বাড়িতে কিছু বলেনি। 4 দিন পর বোম ব্লাস্ট হয়, মানে তখন ওই ছেলেটা বলে কার্ড ফাট চাওয়াবে, হ্যাঁ, কারণ 1 মাস টাইম ছিল। দিয়ে 4 দিন পর ওই ছেলেটা বলে আর কি আমার শ্বশুর বাড়িতে। দিয়ে তখন তার আগে আমাদের মাথায় ঢুকে যে রেজিস্ট্রিটা করতে হবে। দিয়ে 5 দিনের দিন আমরা রেজিস্ট্রি করবো তাড়াহুড়ো করে, কাটা করতেছে আমরা রেজিস্ট্রি করবো। আর সেই দিন কি হয়েছে, ওর মা ফোন করে ওর মামিকে কান্দারে পাঠিয়ে দেয় যে যদি পালিয়ে যায়, ওনার জায়গায় ওরা কিছু একটা, যেহেতু বিয়েটা ভেঙেছে পালিয়ে যেতে পারে। সেই দিনে যেদিন রেজিস্ট্রি করতে বেরোবে ওই টাইমেই ওর মামি এসে ওর মার বাড়িতে নিয়ে চলে যায়। ওখান থেকে ওর দাদু থাকে শিলিগুড়িতে, সেখানে শিফট করায়। আচ্ছা ফোন সব কেড়ে নয়। তো ভগবান থাকে ভালো, প্রকৃত ভালোবাসা তো ভগবান থাকে। তো আমার বউ খুব চালাক ছিল, একটা ছোট ফোন লুকিয়ে রেখেছিল, সিম তো নেই। এবার ওর দাদুর একটা ছোট ফোন পড়ে ভেঙে যায়। দিয়ে দাদু ভাবে সিমটা খারাপ হয়ে গেছে, দিয়ে সিমটা আর ইউজ করে না। ও কী করেছে, ওই সিমটা লুকিয়ে রেখে দিয়েছে, দিয়ে ফোনে ভরে দিয়েছে। যাই হোক 2 দিনের রিচার্জ ছিল। আমাকে ফোন করে যে আস্তে আস্তে ফোন করে বলে যে আমাকে তাড়াতাড়ি একটা রিচার্জ করে দাও, কারণ ওর কাছে তো কোনো অপশন নেই, বাড়িতে বেরোতে পারবে না, শিলিগুড়ি কিছুই চেনে না। তো এইভাবেই তারপর ও যখন রিটার্ন নিয়ে আসে বিয়ের, মানে অন্য জায়গায়, আবার ওই কলকাতা বিয়েটা তো ভেঙে গেছে, 1 মাসের মধ্যে আবার অন্য একটা জায়গায় বিয়ে ঠিক করে দিয়েছে তাড়াহুড়োর মধ্যে কিন্তু আর কি। তো যখন ওই বিয়ের 7 দিন আগে আমরা কিন্তু পালিয়ে আসি, না 7 দিন না 10 দিন আগে। আচ্ছা 10 দিন আগে, সেদিন ছিল 8 তারিখ, 8ই জানুয়ারি। আর বিয়ে হচ্ছে 19শে জানুয়ারি, শুক্রবার। তো 8ই জানুয়ারি 2020 সালে আমরা কিন্তু প্রথম ভোরবেলায় ছিপছিপ বৃষ্টি পড়ছে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যাপারটা ও আমাকে বের করেছে, আমি বের করিনি ওকে। ওরা বারবার ফোন করছে, আমি তো অবশ্যই রাতে ঘুমাইনি। হ্যাঁ, ও ভোরবেলায় ঠিক 24 সালে বাড়ি থেকে মানে কড়ার মধ্যে বেরিয়েছে আর কি, মানে অ্যাকচুয়ালি তোকে গার্ড দিচ্ছিল। যাই হোক কোনো রকম বেরিয়ে আমাকে ফোন করেছে ওই 4:30 দিকে ভোর। কোথায় আমি সঙ্গে সঙ্গে বাইক, আর আমাকে মা বেরোতে দিচ্ছে না, এই কোথায় আমার দরকার আছে প্রচুর, একটা আর্জেন্ট আছে। দিয়ে আমি বেরিয়ে গিয়ে একটা মাসির ভাইয়ের কাছে কাটোয়াতেই একটা মেসে থাকে, তো ওইখানে আসি, তোর কাছে পরামর্শ করি যে এবার ঘর দেখতে পাঠালো একটা বন্ধুকে দিয়ে। এবার আমার যে মেজদা তার কাছে আমার শ্বশুরের লোকরা যায়, শ্বশুর যায়, তার ও দাদারা যায়, গিয়ে বলে যে এরকম এরকম ব্যাপার, বিশাল অশান্তি হয়ে যাবে গ্রামে, যেহেতু ও হিন্দু আর আমি মুসলিম, এই ব্যাপারটা এসছে। তো তখন আমার দাদা ওই আমার মাসির ছেলেটাকে ফোন করে, মানে আমার দাদাও কী হয় বুঝে গেছিলো যে আমি ওইখানেই থাকবো, ফোন করে ইমোশনাল ব্ল্যাকমেল করে যে বিশাল বড় একটা ইস্যু হয়ে যাবে, তো কোথায় আছে বল। আমরা ছিলাম একটা মানে একটা ফাঁকা জায়গায়, সেখানে দেখছি হুট করে দাদা, বাবা, ওর দাদা সবাই চলেছে। আমি তো অবাক, কি করে কোথা দিয়ে এলো। হ্যাঁ, আমি তখন স্তব্ধ হয়ে গেছি, মানে চোখ দিয়ে আমি জল ধরে রাখতে পারছিলাম না, মানে আমার হাতে পায়ে তখন কোনো ক্ষমতা ছিল না। দিয়ে তখন আমার বউকে, মানে তখন তো গার্লফ্রেন্ড ছিল আমার, তখন নিয়ে চলে যাই, আর আমাকে আমার বাবারা নিয়ে চলে যায়, একা ছাড়েনি, দুজনকে। দিয়ে তারপর বিয়ের দিন আবার চলে আসে, আর কাউকে না বলে, এটা কাউকে বলিনি। বাহ, তোমাদের মোটামুটি একটা সিনেমা, মোটামুটি এটা আমি কাউকে বলিনি, প্রথম জানলো, তোমার দর্শকরাও জানবে, দর্শকরা জানবে, আর আমি এটা কাউকে বলিনি, এই প্রথমবার বাড়ির কাউকে বলিনি, কাউকে আমি জানাইনি যে আমি অ্যাকচুয়ালি পালিয়ে গিয়ে, কারণ আমি বাড়িতে বলেছিলাম তার আগে যে আমি এরকম ভালোবাসি। তো বাড়ির লোক বলেছিল আমাদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু একটা ধর্ম ইস্যু আছে সেহেতু ওটা ভয় করছিল আমার বাড়ির লোক, ওর বাড়ির লোকও ভয় করছিল ওটা। তো যাক, এখন তো সবই ঠিক, এখন সব ঠিক আছে। যাক, এটা গেল প্রথম ব্যাপার, জীবনের প্রথম একটা পাঠ, অধ্যায়। এবং তারপরে আস্তে আস্তে এই সোশ্যাল মিডিয়া আসে নাকি? না, সোশ্যাল মিডিয়ায় তো আমি এসেছি 2018 সাল, তখন আমাদের প্রেম চলতো। ও, তার মানে বিয়ের আগে তোমার অলরেডি সোশ্যাল মিডিয়া, তুমি অ্যাক্টিভ ছিলে? টিকটক কাজ করছি আমি। ও, আমি দুঃখের সময় ভিডিও পোস্ট করছি। ও, সেই ভিডিওগুলো এখন আছে? তখন নিয়ে যাই, সেই দিন আমার ভিডিও পোস্ট হয়, ভিডিও পোস্ট মানে অ্যাকচুয়ালি যারা ক্রিয়েটর হয় তারা কিন্তু সবসময় ভিডিও পোস্টটা ঠিক রাখবে। আমার লাইফে এখন পর্যন্ত আমি ভিডিও পোস্ট করা রাখিনি কোনোদিন, এটাকে আমি সত্যি কথা বলছি। আমি মানে আমি সেই মুহূর্তে আমি খেতে পাচ্ছি না, কিছু করতে পারছি না, কিন্তু আমি ভিডিও করেছি। কি বলাস, আমি ভিডিও করেছি, তো আমি কাঁদছি, কিন্তু ও সাক্ষী আছে।
পেছনে ও বাইক, সামনে আমি বাইক চালাবার ক্ষমতা নেই, ও বাইক চালায় আমি পেছনে বসে আছি, আমি তো র্যান্ডাম কাঁদছি, তারপরে যে আবার ভিডিও শ্যুট করেছি। বাহ, তার ফলস্বরূপ কি আজকে এই জায়গায়? আমার তো তাই মনে হয়, কারণ ভিডিওটাকে আমি চাইনি কারণ অ্যাকচুয়ালি কি কাজের উপর যদি ডেডিকেশন থাকে না, যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা সবার জীবনে আসে কম বেশি, হ্যাঁ আর কাজের উপর ডেডিকেশন থাকলে কাজ তোমাকে সবসময় এগিয়ে নিয়ে যাবে। এটা স্যার এপিজে আব্দুল কালাম বলতেন, মানে ওনার কথাটা আরও ভালো গুছানো, আমি অতটা গুছিয়ে বলতে পারলাম না, বাট কাজের উপর ভালোবাসার ফোকাসের জন্য হয়তো আজকে আমরা একসাথে বসে কথা বলছি। একদম একদম একদম। মানে তুমি প্রথম প্র্যাঙ্ক ভিডিও দেখেছিলে, যার ফলে তোমার কি মাথায় তখন থেকেই ছিল যে আমি যদি কোনো ভিডিও বানাই প্র্যাঙ্ক বানাবো? হ্যাঁ, আমার ইচ্ছা প্রথম থেকে প্র্যাঙ্ক ভিডিও, কিন্তু সেই মধ্যে অ্যাকচুয়ালি সহজ পদ্ধতিটাই অবলম্বন করেছিলাম, কি এই গানের ভিডিও করবো। গান? কারণ প্র্যাঙ্ক সম্বন্ধে আমি গান গাইতে জানতাম। পারতে? হ্যাঁ, গান গাইতে পারতে? না আমি ড্যান্স ফ্যান্স জানি, কিন্তু অ্যাক্টিংটা আমার কিরা ছিল, আমি আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাক্টিং করতাম, প্র্যাকটিস করতাম, আচ্ছা তো সেটাই ভুং ভাং করে নিচে ফেঁচে দিতাম আর কি। আচ্ছা মুখের এক্সপ্রেশনের সাথে নিচে দিতাম, আচ্ছা, কিন্তু সেটা নিয়ে প্রচুর ট্রোলও হয়েছে আর কি। সে তো হবেই, হ্যাঁ, কারণ আমি তো নাচ জানতাম, নাচ জানতেন। প্রচুর লোক কথা শোনাতো, হ্যাঁ হ্যাঁ, যে তুমি ড্যান্স যেমন ড্যান্স করার দরকার কি আছে, ওইভাবে পণ নাচানোর কি আছে, ওইভাবে হেলে দুলে এরকম করে করা কি আছে। হ্যাঁ। খারাপ লাগতো? খারাপ তো অবশ্যই লাগতো, কারণ তুমি যেটা করো সেটা তোমার কাছে ভালো, হয়তো অন্যজনের কাছে ভালো না খারাপ হোক, আমি করছি মানে এটা আমি এটা আমার কাছে ভালো 100% দিচ্ছি, 100% কিন্তু অপোজিট যে আছে সেটা না হতে পারে। বিশাল খারাপ লাগতো, এবং ভিতর থেকে আমি কিন্তু তাকে হাসতাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানে তুমি কিছু আগে বলছিলে যে পলাশের যখন সাথে শুট করতে যেতে তখন ওদের সাথে সেলফি নিত তোমার? হ্যাঁ, এই ব্যাপারটা আমি বলি। এইটা হ্যাঁ, প্রথম তো আমি সোশ্যাল মিডিয়ায়, মানে অ্যাকচুয়ালি আমি যদি মনে করি বর্ধমানেই প্রথম আমি স্টার্ট করেছি, এটা আমার মনে হয়। কি বলাস, ঠিক বলছি তো আমি? বর্ধমানেই প্রথম স্টার্ট করেছি সোশ্যাল মিডিয়ায় কাজ করা, আমার যেমন আচ্ছা, আমার যত তোমার নলেজ অনুসারে, ভুল ঠিক হতে পারে, সেটা বাকিটা দর্শকরা বুঝুক। তো ওই আমি শুরু করেছি, তখন আমাদের এলাকায় এই ব্যাপারে কেউ জানতোই না। আচ্ছা, আর পাবলিকে শুট কত দূরের কথা। হ্যাঁ, তুমি যে সময়ের কালটা বলছো, বেসিক্যালি সেই সময় ইন্টারনেটের অত বেশি মানে সোশ্যাল মিডিয়া অত বেশি ক্রেজি ছিল না। না না না, তুমি যে সময়টা কথা বলছো ইউটিউবের ক্রেজ ছিল, কিন্তু এতটা ছিল না। এখন যে মানুষ অলরেডি জানে, না, একটা সচরাচর মূর্খ মানুষ দেখতো না, ঠিক। তোমার মতো আমার মতো দেখতো, কিন্তু মূর্খ মানুষ সবার মানে যত মূর্খ বলতে গ্রামগঞ্জের মানুষ অত না, অত মানে কালচারের মধ্যে ছিল না না বিষয়টা। না না না। হ্যাঁ, তারপরে বলো। তো আমরা তিনজন শ্যুট করতাম। প্রেম, মানে ওর নাম হচ্ছে রবি, কিন্তু ওর অ্যাকাউন্টের নাম হচ্ছে ইটস প্রেম। আচ্ছা, বর্ষাকে লম্বা করে খুব ভালো ড্যান্স করে, এবং ও খুব ভালো জায়গায় আছে। আর ড্যান্সার পলাশ আর আমি। তো প্রথমে আমি শুরু করি, তারপর আর দুজন ঢুকে আমার সঙ্গে। তো আস্তে আস্তে কি হয়, ওদের ক্রেজটা বেশি বাড়তে লাগে। ওকে, ঠিক আছে, ভিউ আমারও প্রচুর হয়। ওদের যেমন ভিউ হয়, হয়তো ওদের প্রত্যেকটা ভিডিও মিলিয়ন কি 5 লাখ 7 লাখ, আমার হয়তো প্রত্যেকটা ভিডিও মিলিয়ন যেত না, কিন্তু ভিউ ভালো হতো। কিন্তু ক্রেজটা ওদের দুজনের ছিল। ধরো কোনো একটা মেলাতে গেছি ভিডিও করতে, সবাই এসে ওদের দুজনের সঙ্গে সেলফি নিত, আর সেটা দেখে অবভিয়াসলি আমার একটু খারাপ লাগতো, কারণ আমারও ভিউজ হয়, তাহলে আমার সঙ্গে তুলছে না কেন? তাহলে নিশ্চয়ই আমার ভিডিওর কন্টেন্টের দম নেই। হয়তো সে ভিডিও দেখছে, কিন্তু তার মনে হচ্ছে না যে ওর সঙ্গে যে সেলফিটা আমি তুলব, তাহলে অকার্ড ফিল করছে সে আমার সঙ্গে, সেলফি তুলতে চাইছে না। আমি বুঝতে পারছি, সেও বলে এই দাদা আমি তোমার ভিডিও দেখি, সেলফিটা যে পলাশ আর প্রেমের সঙ্গে তুলছে। তোমাকে ডাইরেক্ট কাছে আসে কিছু বলতে পারছে না? না বলছে, না না, ওইভাবে না, মানে তোমাকে অ্যাভয়েড করতে পারছে না, যার ফলে কাছে ঠিক আছে দাদা তোমার ভিডিও দেখি, মানে ব্যাপারটা ওরকম আর কি। বাট সেলিব্রিটি তখন ওরাই পাচ্ছে যে তুলছে। হ্যাঁ, তো ওগুলো আমার খারাপ লাগতো, মানে খারাপ লাগতো, ওদের প্রতি খারাপ লাগতো না, আমার নিজের প্রতি, আমি পিছিয়ে আছি, যে আমি অনেক পিছিয়ে আছি, এটা এখনো ফিল করি আমি। এখনো আমি ফিল করি যে আমি অনেক পিছিয়ে আছি। সিরিয়াস বলছি আমি এটা, যে প্রেম বা ড্যান্সের প্লাস, যেহেতু ওরা ড্যান্স করে, তো ড্যান্সের একটা অ্যাডভান্টেজ আছে যে কি লেডিস ফ্যান ফলোয়িংটা ওদের বেশি হয়। শুধু লেডিস বলে না, মানে গান তো সবাই অ্যাটলিস্ট রিলেট করতে পারে। প্র্যাঙ্ক যেমন তোমার ভালো লাগে, ব্যক্তিগতভাবে আমার ডান্স বলো প্র্যাঙ্ক বলো ইকুয়াল লাগে, আবার অনেকে দেখবো হয়তো ডান্সটা থেকে প্র্যাঙ্কটাকে ভালো লাগে। তো অডিয়েন্স ডিফারেন্স, তো পিছিয়ে নেই তুমি কোনোভাবে। সান্ত্বনা দিলাম না, সত্যি কথা বললাম। বলো তারপরে। তো এটাই দিয়ে তারপর এইভাবে চলতে থাকে, তারপর টিকটক ব্যান হয়ে যায়। আচ্ছা, দিয়ে ফেসবুকে সেমই এরকমই হয়েছে। ফেসবুক ইনস্টাগ্রাম যখন আসে রিলস, তখন এই জিনিসটাই এক্স্যাক্ট হয়েছে। ওকে, কি আমি পিছিয়ে গেছি, ওরা এগিয়ে গেছে। 2023 সাল পর্যন্ত কিন্তু এটা চলে। আচ্ছা, তারপর 2023 ডিসেম্বর মাসে ওরা দুজন ঠিক করে, যেহেতু আর্নিংটা কম আসছিল, তো ওদের তো একটা খরচা আছে, হাত খরচা, তো ওরা দুজন ঠিক করে যে আমরা কলকাতায় শিফট হবো, মানে পলাশ আর প্রেম, ওরা দুজন কলকাতায় কাজ করবে প্লাস ভিডিও করবে। ওকে, ওরা দুজন শিফটিং হয়ে যায়। তাহলে তখন আমি একা হয়ে গেলাম, আমার কিন্তু আর কেউ ক্যামেরা করার মতো কেউ নেই। ওরা দুজন কিন্তু একে অপরে ক্যামেরা করে দিচ্ছে, ভিডিও করে নিচ্ছে কলকাতায় যে।
তো ওদেরও দোষ দেবো না আমি, কারণ ওদের ওটা পরিস্থিতির জন্য ওটা করতে হয়েছে ওদেরকে। দিয়ে ওরা বারবার আমাকে ডাকতো প্রতি রবিবার, যেহেতু রবিবার ওদের সারাদিন ছুটি থাকতো। ওকে। আর আমি কলকাতায় ডাকতো? হ্যাঁ, কলকাতায় ডাকতো যে এসো তুমি শ্যুট করে দেবো তোমার। তো আমি 2-3 সপ্তাহ যাওয়ার পর, তখন শীতকাল ছিল, তো শীতকালে প্রতিদিন ওই ভোরবেলায় উঠে যাওয়া বিশাল চাপের ব্যবস্থা। তখন ব্যবসাটা না একটু চাপে ছিল, তো যাওয়াটা খুব সম্ভব হচ্ছিল না। আমি কি হয়েছিল, ওই পুরাতন যে ভিডিওগুলো আগে পোস্ট করেছি সেগুলো রিপিটেড পোস্ট হয়ে যাচ্ছিল। আচ্ছা। তো অ্যাকাউন্টটা যেটুকুই ছিল সেটুকু আরও ডাউন হচ্ছিল। মানে এখন ওই ফেসবুক অ্যাকাউন্টে তখন আমার ভিউ আসতো, যে মানে ওই অ্যাকাউন্টেই তখন মিলিয়ন মিলিয়ন ভিউ আসতো। তো ওই 2-3 মাসে আমার কিন্তু 1000-1500 করে ভিউ আসছিল, ঠিক আছে। তো তখন আমি একটা প্ল্যানিং করলাম যে কিছু একটা নতুন করতে, মানে একঘেয়েমি, আমার নিজেরই একঘেয়েমি লাগছে, তাহলে যে অডিয়েন্স তার তো একঘেয়েমি লাগবেই। তো তখন আমি ঠিক করলাম যে আমি তো একটা স্বপ্ন ছিল আমি প্র্যাঙ্ক করবো। তো কাটোয়া বাস স্ট্যান্ড এসে পলাশ তখন ছুটিতে এসছে, আচ্ছা। যে পলাশ করলে আমার একটা প্র্যাঙ্ক শ্যুট করবে। বলে বেশ ঠিক আছে চলো। দিয়ে কাটোয়া বাস স্ট্যান্ডে আমি প্রথম প্র্যাঙ্ক করলাম একটা খালাসির সাথে, না একটা কন্ট্রাক্টর, কি ছিল? সে দাঁড়িয়ে আছে। আমি বললাম কাকা আমি দুবাই যাব, তা দুবাই বাসটা কোথায় বলো তো। কাকা এত আল্লাহ বলা কাকা, বলছে দুবাই, এই তুমি এক কাজগুলো কাটোয়া স্টেশনে ট্রেন ধরো, দিয়ে তুমি শিয়ালদা চলে যাও, দিয়ে শিয়ালদা থেকে তুমি ইয়ে চলে যাও এয়ারপোর্ট চলে যাও, এয়ারপোর্ট থেকে তুমি ফ্লাইট ধরে নেবে। ওকে। খুব সিরিয়াস। আমার কাকার পায়ে দিচ্ছি, কাকা কাকা আমার গার্লফ্রেন্ড আছে, কাকা ও কাকা আমার গার্লফ্রেন্ডকে দুবাই আটকে রেখেছে, প্লিজ বলো না, এখান থেকে বাস ধরেই যেতে হবে আমাকে, আমাকে তো প্লেনে যাবার মতো আমার টাকা নেই। কাকা বলছে বাস হলো না, উঠো উঠো, আরে আমি বুঝতে পারছি তোমার সমস্যা। মানে এটাতেই স্টার্ট। ওই ভিডিওটা আমার বড় ভিডিও করেছিলাম 5 মিনিটের, ওটা তোমার 60,000 ভিউ, বড় ভিডিও। বাহ। তার আগে আমার প্রচুর ভিউ হয়েছে, কিন্তু ওই মুহূর্তে আমার ওই অ্যাকাউন্টে যেখানে 1,500 ভিউ হয়ে গেছিল, বিশাল আনন্দ পেয়েছি। 1,000 থেকে হট করে 60,000 টাকা, তখন থেকে আমি সাহস পেয়ে গেলাম। তারপরেই দিনই একটা প্র্যাঙ্ক করলাম, কি ও তখন চলে গেছে, তখন একজনকে দিয়ে আমি ক্যামেরা করালাম, এবার টাকা এটা রেখে সেই লোকটা এলো আমার কাছে, আমি তাকে কোনো রিপ্লাই দিলাম না। কী হলো কোনো কথা নেই, আমি দেখিয়ে দিয়েছি। ওই ভিডিওটা ছাড়া মাত্রই মিলিয়ে গেল। শর্ট ছিল? হ্যাঁ শর্টস, ওই 15 সেকেন্ড 16 সেকেন্ড ছাড়া মাত্রই মিলাম। তারপরে পেছন দিকে তাকাতে হয়নি, এখন পর্যন্ত তাকাতে হয়নি। তাকাতে হবে না। আচ্ছা, প্র্যাঙ্ক করতে হলে তো পেটানি খেতে হয়, খেয়েছো একবার? হ্যাঁ পেটানি অনেকবার খেয়েছি। কিরকম পিটানি বলতে, মানে পিটানি ঠিক নয়, মানে চর থাপ্পড়, বিশেষ করে মেয়ে ছেলে হাতে। তখন খারাপ লাগে? বিশেষ করে মেয়ে ছেলে হাতে না, তখন খারাপ লাগে ফিলিংসটা? না নিজের? না আমার খারাপ লাগে না, কারণ আমি তো অ্যাকচুয়ালি ওটাই চাইছি, আমি ওটাই চাই যে আমাকে। যেমন একটা হচ্ছে, হ্যাঁ গুসকরা একটা ভিডিও করেছিলাম আমি, গুসকরা বাস স্ট্যান্ডে একটা মেয়ের সাথে, মানে একটাই তোমার ফর্মগুলো যেগুলো বার্থডে সেলিব্রেশনে, ওই ফর্মগুলো আমি এরকম মেয়েটা পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু ইয়ং মেয়ে, খুব স্টাইলিশ মেয়ে, মডার্ন মেয়ে। দিয়ে স্প্রেটা আমি নিজের গায়ে না করে ওর গায়ে করে দেওয়া। তারপর কি হবে তুমি বলো, সেটা চড়ই মারবে আমাকে, সেটাম করে দিল। দিয়ে তখনই সেটাম করে বাঁচার উপায় অন্ধ সেজে গেল। মানে এই ভিডিওগুলো ধীরে ধীরে তোমাকে পুশ করে, মানে চটটা ম্যাটার করে যে তুমি কতটা রিয়েল, তাকে আমি কতটা ফিল করতে পারলাম যে আমি রিয়েল করছি। আর অনেকে আমাকে বলে যে এই তোমার লজ্জা লাগে না, অনেকে। আজকেই আমার একটা কাস্টমার কিন্তু আজকে এক্সরে করতেছে তার বইয়ের, সেই কাস্টমারটা আমার ভিডিও দেখে তোমার ভিডিও খুব ভালো হয়, খুব দেখি। বলছি দাদা তো আমার লজ্জা লাগে তোমার ভিডিও, তোমার লজ্জা লাগে না? আমি তাকে একটা কথাই বললাম, আমি তো প্যান্ট খুলে নাচি না, তোমার লজ্জার কিসের? আমি এই কথাটাই সিরিয়াস বলছি। তার ওয়াইফ দাঁড়িয়ে আছে, আমি তাকে এটাই বলছি। প্যান্ট খুলে নাচা মানে কি তুমি বাকি সব ক্রিয়েটর বলছো যারা তাদের শরীর দেখি ভিউয়ার পায়? একদম আমি তাদেরকেই টার্গেট করছি, কারণ তাদের মতো তো আর আমি মানে পেছন না চাই না বা অন্য কিছু তো না চাই না। আমি রীতিমতো আমি এটা বুক ঠুকে বলতে পারি আমি এন্টারটেনমেন্ট করি। এই যে মানে নিজের শরীর দেখিয়ে নাচানো ব্যাপারটা, এটা কি ফেসবুকে বেশি না ইউটিউবে বেশি? তোমার এটা ফেসবুকে বেশি, ইউটিউবে নেই। ইউটিউবে আমি দেখতে পাই না, খুব কম, না দেখতেই পাই না, আমি দেখিনি। ফেসবুকে বেশি, ইউটিউবে খুব সেফ বাচ্চাদের জন্য, তুলনামূলক সেফ। হ্যাঁ তুলনামূলক অনেক সেফ। তুমি তাদের কি বলবে যারা অ্যাটলিস্ট তাদের শরীর দেখিয়ে, তারা তো বলতে এটা আমাদের ক্রিয়েটিভ, এটা আমরা ক্রিয়েট, মানে আমরা এটা মানে কন্টেন্ট বানাচ্ছি, তাদের ভাষাও তো একই কথা, তাদের মধ্যে তুমি কি বলবে? আমি এবার কন্টেন্ট তো নিজের, আমি কিছু বলে না, আমার একটাই কথা যে
তুমি মেয়ে ছেলে তো, দেখতে সুন্দর হলে যেটাই করবে দেখতে ভালো লাগবে। তো কাপড় খুলে দেখাবার কিছু নেই। তুমি একটা সুন্দর করে যদি বাঙালির রূপে শাড়িটা পরো, তো একটু জায়গাও তুমি রুমের মধ্যেই আয়নার সামনে একটু অঙ্গিভঙ্গি করো, দেখো ভালো লাগবে দেখতে, এবং ওটা মানুষ বেশি পছন্দ করবে, তোমার ভালো কমেন্ট আসবে। তোমার মনে হয় যে ছেলেদের থেকে মেয়েরা অ্যাডভান্টেজ আছে, এগিয়ে আছে? প্রচুর অ্যাডভান্টেজ। যেমন রিসেন্টকার একটা কথা বলি, অ্যাকচুয়ালি আমি প্র্যাঙ্ক শুরু করার পর প্রচুর জায়গায় এই প্র্যাঙ্কগুলো অ্যাভেলেবল রেখেছি। মানে আগে জানতোই না যে মোবাইলে প্র্যাঙ্ক হতে পারে। সবার প্রথম মনে হয় যেন আমি মোবাইলে প্র্যাঙ্কটা চালু করি। গ্রামগঞ্জের দিকে, তাই কি? না না, গ্রামগঞ্জে তো বটেই। Overall? মোবাইলে যে প্র্যাঙ্কটা তার আগে ক্যামেরাতেই হতো। আচ্ছা, মোবাইলে যে প্র্যাঙ্ক হ্যাঁ শুট করা যায়, মনে হয় যেন আমি প্রথম শুরু করেছি। তো তখন এত প্র্যাঙ্কের প্রচলন ছিল না। তো আমরা প্র্যাঙ্ক করতে গিয়ে অনেক ফেস করি, কিন্তু আমাদের দেখা দেখি অনেক মেয়ে ছেলের, নাম নেবো না, অনেক মেয়ে ছেলে স্টার্ট করেছে প্র্যাঙ্ক করছে প্র্যাঙ্ক মেয়েরা। করা। আমাদের লোকালেরই, নাম নিচ্ছে না কিন্তু, মানে আমাদের লোকালেরই স্টার্ট করেছে। এবং তারা প্র্যাঙ্কটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে কাটোয়া শ্যুট করাটাই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, নোংরা কন্টেন্টের কোয়া জানে না, তো কন্টেন্ট কি করবে? আর সব কপি করে, তো কপিটা কপির মতো করতে হবে তো। নিজে যখনই এক্সপেরিমেন্ট করতে গেছে, যেমন একটা উদাহরণ দিই আমি, ওই ভিডিওটা নিয়েই বাবাল হয়েছিল। মানে একটা লোক দাঁড়িয়েছে, সেটা সেটিং করেই করেছে প্র্যাঙ্কটা। ওই ওই যে আমি যার কথা বলছি, যে বা যারা আরও কয়েকজন আছে যার কথা বলছি, যারা আমার দেখে প্র্যাঙ্ক চালু করেছে, তো ওরা সেটিং করেই করে, কাউকে র্যান্ডামলি করে প্র্যাঙ্ক করে বলেই করে, এই দাদাকে আমি বলে করলাম, তোমাকে আমি বলেই করলাম, মানে স্ক্রিপ্টেডই করে। কিন্তু যারা দেখছে তাদের হয়তো রিয়েল মনে হচ্ছে, কিন্তু আমি তো জানি ওটা স্ক্রিপ্টেড। একটা বয়স্ক লোক, কত বয়স, 55-57 বছর বয়স, তো তার কাছে বোতলে জল, সে জল খাচ্ছিল, তার কাছে বোতলে জল চালো, কোনো কথা নেই, হুট করে তার মুখে ছুঁয়ে দিল জলটা। এটা হচ্ছে কন্টেন্ট, তার কাছে প্র্যাঙ্ক কন্টেন্ট, কোনো মাথা জোতা নেই প্র্যাঙ্কের। সে এই জল ছুটে অমুক তোমাকে, এই নিয়ে প্র্যাঙ্ক, তো ওটা নিয়ে বাবাল হয়েছিল। তুমি জানো না, আমি জানি না, ওটা নিয়ে কিন্তু একটা পেপারে প্রতিদিন পেপারে এসেছিল ওই ব্যাপারটা নিয়ে। সেরকম আমি নাম নেবো না তার, কিন্তু ওই ব্যাপারটা এসেছিল, ঠিক আছে, কাটোয়াতেই কিন্তু এটা। তো তারপর থেকে তোমার কাটোয়া বাস স্ট্যান্ডে যে আমরা শ্যুট করতাম, কাটোয়ায় নিজের মতো করে শ্যুট করতাম, এই ব্যাপারটা শুধু ওর দোষ দেবো না, আরও অনেক ক্রিয়েটার যারা তাদের নিজেদের বউকে নিয়ে এসে, যেমন ওই বল্লভপাড়া ঘাটে, কাটোয়া ঘাটে ভেসেলে আমরা শ্যুট করতাম, এবং মানুষ খুব এনজয় নিত। কিন্তু যখনই ওই নিজের বউদেরকে নিয়ে এসে ভিউজ পাওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য একটা রাফলি ভিডিও, বউকে ছেলে সাজাচ্ছে আর নিজে মেয়ে সাজছে, এখনো মানে বেশ। আমার যেহেতু বউকে মেয়ে সাজছে, নিজে আবার খ্যাপা সেজেছে, খ্যাপা সেজে ছাইটা ধরে টান করছে নিচে, লুটোলুটি, লিপসিং মাথা সুতা চলে গেল কোথায়, লিপসিং এর কোনো ধ্যান নেই। এই চলছে। এবার যখন ওই ভেসেল থেকে, মানে নৌকা থেকে লোকজন নামছে, তাদের তো একটা অকার্ড ফিল হচ্ছে, কোন জায়গায় করছে কি, গেট যেটা ওই গড়ানো গেটটা আসছে, ওই গেট থেকে নেমে ওই জায়গাতে করছে, তাহলে যারা যাচ্ছে আসছে তাদের তো একটা অকার্ড ফিল হবে। এবার যারা আমাদের ভিডিও দেখে না, তারা কাউকে চিনে না, যে কে ভালো কে খারাপ জানে না। যখনই আমি তার পরদিন শ্যুট করতে গেলাম, তার কি মনে হবে, তার একটা এও তো সেই তাই, তো সে আমাকে টোন কেটে চলে গেল, আবার এসছে রে, কিন্তু সে আদৌ জানে যে তার কন্টেন্ট আলাদা, আমার কন্টেন্ট আলাদা, কিন্তু যে দেখে তার কাছে একদম সম্মান, একই গোয়ালে ঢুকিয়ে দিয়েছে ব্যাপারটা। এবার এটা কি হয়, যা কিছু সংস্থা এটা নিয়ে একটা আন্দোলন করে, কাটোয়াতে এটা আন্দোলন করে, যেটা আমার কিন্তু ভালো লেগেছিল। কিন্তু একটা কি মানে আমরা তারপর থেকে কাটোয়াতে শুরু করি। বেশ, তোমার এটা বুঝলাম। আমার না আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে, এই ফেসবুকে মিট আপ হয়, কাটোয়া একটা বিশাল মিট আপ নাকি নীলাদ্রি, বিশাল মিট আপ হয়েছিল নাকি, না কি মিট আপ বলে, বেশ মেগা মিট আপ, যাই হোক মিট আপ হয়েছিল। এই মিট আপের গল্প কি, কটা মিট আপে তুমি এখন পর্যন্ত গেছো? আমি গেছি, আমি তো মিট আপে যাই টাকা নিয়ে, টাকার জন্য যাই। ও মানে তুমি নর্মাল অ্যাজ এ ক্রিয়েটর যাও না, মানে গেস্ট প্লাস টাকা। আচ্ছা, রীতিমতো 8,000, 10,000, 12,000, যাকে যেরকম পারি, ঠিক আছে। 5,000ও গেছি প্রথম 5,000, এখন আমাদের রেট 20,000। এই মিট আপ নিয়ে তুমি যেটা বললে, আমাদের কাটোয়াতে এরকম সেম একটা জিনিস হয়েছিল, যে একটা কোনো একটা সংস্থা, তারা মানে বেসিক্যালি মানে মিট আপের নামে কিছু কিছু বাজে বাজে স্ল্যাং নাকি ইউজ হয়েছে, আমার শোনা কথা, আমি গিয়ে বলছি, ওখানকার যারা প্রতিবেশী তারাই বলছে যে খুব ভালোভাবে ওটাকে মানে পরিবেশন করা হয়নি। মানে এখানে যখন এরকম জায়গায় যাও, তোমার নিজেকে কীরকম? না, আমি তো ওই জায়গায় যাইনি, আমি তো কাটোয়ার ওই মিট আপটা আমি জানি তো এটা নিয়ে বাবাল হবে, আমি জানতাম। আর আমরা ওই তো বললাম ইনভাইটে যাই, তো আমাদেরকে ইনভাইট করার মতো ওদের সাহসও ছিল না, কারণ ইনভাইট করলে যাবো না সেটা জানতো।
এবং যে মিট আপটা আয়োজন করেছিল সে রিসেন্ট কন্টেন্ট করতে লেগেছে এবং সে আমার সঙ্গে দেখাও করেছে। ওকে, কিন্তু এই মিট আপে আমরা মিট আপ দেখে অ্যাটেন্ড, টাকা নেই বলে সব জায়গায় অ্যাটেন্ড করি না। মিট আপের একটা কোয়ালিটি আছে, সেই দেখে যাও। হ্যাঁ সেই কোয়ালিটি দেখে আমরা যাই। ছাবড়ি মিট আপে আমরা যাই না। আচ্ছা, ছাপড়ি মিঠা। আমরা পলাশদাকে নিয়ে বলছিলাম না, পলাশকে নিয়ে বলছিলাম ছাপড়ি পলাশ কি না, যাই হোক। তোমাকে উনি কেউ ছাপড়ি বলেছে? ছাপড়ি তো অনেকজন বলেছে। বলি তাহলে, বল। কলকাতায় শ্যুট করি। কলকাতা না, শ্যুটটা আমি করছিলাম কাটোয়াতেই। আচ্ছা, কাটোয়াতে শ্যুট করছিলাম। কাটোয়া বাস স্ট্যান্ডে যে সম্ভব কিছু স্টুডেন্ট একজন ওই 4-5 জন, এই তখন মানে আমি ড্যান্সের ভিডিও করছিলাম। ওকে, সাইড দিয়ে বলে ছাপড়ি সব, এইভাবে এই ছাপড়ি সব। তুমি রিপ্লাই দাওনি? দরকারই নেই তাকে রিপ্লাই দেওয়ার, আমি তো জানি আমি কি, তাকে রিপ্লাই দেওয়া আমার কোনো লজ্জা লাগেনি? মানে যেটা ওই ভদ্রলোক জিজ্ঞাসা করছে তোমার কাস্টমার, আমি তোমাকে সেম কথা জিজ্ঞাসা করছি। মানে রাস্তাঘাটে করছো, ধরো মানুষজন যাচ্ছে, লজ্জা বা মানে নিজেকে মনে হয় যে না ঠিক আছে ওনা যাক তারপরে করবো, মানে এইভাবে কিছু? না, ওরা যাক তারপরে করলে পাবলিকটা পাবো কী করে? আমি তো পাবলিকই করতে গেছি, আমি তো পাবলিক রিয়াকশানটাই নেই। আমি তো এঙ্গেজ রাখবো স্ক্রিনটাকে, যে পেছনে 5টা পাবলিক থাকবে, আমি ড্যান্স করব, যাই পারি আমি। হ্যাঁ, কেউ তোমার দিনের শেষে হচ্ছে আমার কন্টেন্ট বার করা নিয়ে কথা, দিনের শেষে কন্টেন্ট বার করার কথা যে আমি কন্টেন্টটা বার করবো। এবার এঙ্গেজটা কী হবে আমি বলি, আমি ড্যান্স করলাম, হয়তো কারণ আমার ড্যান্স ভালো লাগে না, কিন্তু পেছনে একজন এই যে মুখ বেঁকালো, ওই রিয়াকশানটা তার ভালো লাগলো, তাহলে আমার ভিডিওটা চলে গেল, সে শেয়ার করে দিল পুক করে, এই ব্যাপারটা একটা দাঁড়ালো। এটা একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। হ্যাঁ, তবে এখন পাবলিকে না করলেও চলবে ভিডিও, কিন্তু একটা কি আমি পাবলিক না হলে এনার্জিই পাই না, মানে মনে ফাঁকাতে আমি শ্যুটই করতে পারবো না, আমার শরীর হিলবেই না। তোমরা যদি প্র্যাঙ্ক করছো, মনে হয় যে শহরে, এই গ্রাম বাংলার শহরের কথা বলছিলে, এই ক্রিয়েটিভটা মানে যারা ক্রিয়েটার আছে তারা বেশি অ্যাডভান্টেজ পায় শহরেরা, মানে কন্টেন্টের দিক দিয়ে বলছি একদম 100%। মানে টু বি অনেস্ট বলতে গেলে আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে প্র্যাঙ্ক ক্রিয়েটারকে নিয়ে, এটা মনে হচ্ছে আমাদের গ্রাম বাংলার কোনো একজন ক্রিয়েটারকে নিয়ে এটা হচ্ছে প্রথম পডকাস্ট, যদি খুব ভুল না বলে থাকি। শহরের হয়েছে অন্য পডকাস্ট আমি দেখেছি, বাট কোনো গ্রাম বাংলার একজন ক্রিয়েটারকে নিয়ে তা প্র্যাঙ্ক ভিডিও করা প্রথম পডকাস্ট। তোমরা কোনো জায়গায় ইনভাইট পাও এরকম আমাদের এরকম মতো চ্যানেলে বা অন্য কোনো বড় ইভেন্টে যেখানে সব ক্রিয়েটাররা যায়, ইনভাইট পাও? ইভেন্টে তো ইনভাইট পাই, কিন্তু পডকাস্টের প্রথম আমার ইনভাইট। আচ্ছা, আর ইভেন্টে যাও? হ্যাঁ, মানে ইভেন্ট মিনস যেগুলো তোমার মানে নানা রকম অর্গানাইজেশন, হ্যাঁ ইউটিউব ইভেন্ট, তো ইউটিউব থেকে যে অর্গানাইজগুলো করা সেগুলো আমরা পেয়েছি, কিন্তু আমি যাইনি, ও গেছিল, আমাকে ইনভাইট করেছিল, আমি যাইনি। আমি শ্যুট করাটা বেশি প্রেফার মনে করেছিলাম। আচ্ছা, মানে হাওড়া গেছি, ও গেছে ইভেন্টে, আর আমি গেছি শ্যুট করতে, আমারও ইনভাইট আছে। আচ্ছা, ফেসবুক থেকে ইনভাইট এসেছিল? না, ফেসবুক থেকে যখন এসছে, আজ থেকে 3 বছর আগে হয়েছিল একবার ইভেন্ট, কিন্তু তখন আমি এতটা বড় ছিলাম না, মানে এতটা এখনো কিছুই বড় নয়, মানে ওরই মধ্যে আর কি। মানে তখন ছিল 20,000 কি 25,000 ফলোয়ার। মানে তোমরা প্র্যাঙ্ক ভিডিও মারও খেয়েছো মেয়েদের? তুমি পুলিশে মার খেয়েছো? পুলিশের মার? পুলিশ কেস এখন পর্যন্ত হয়নি, আর একবার হয়েছিল, মানে কেস হয়নি, কিন্তু তখন প্র্যাঙ্ক আমি করতাম না। আজ থেকে 2023 সালে, আমার ডেটটাও মনে আছে, 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর ভিডিও নেই, ভিডিও করতে হবে, তো আমি পলাশকে আর প্রেমকে ডেকে নিলাম যে আজ শ্যুট করবো। তো পলাশ প্রেম বলছে যে আজ বৃষ্টি হচ্ছে, যেতে হবে না, না আজকেই শ্যুট করবো, আজ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আর তখন কিন্তু শীতকাল। দিয়ে আর কাটোয়া চলে এলাম। আর তখন হালকা একটা করোনার ব্যাপার ছিল, মাস্কের একটা ব্যাপার ছিল, গেঞ্জি ব্যাপারটা। তো আমরা কি করলাম, আমরা রাস্তায় তো ড্যান্স করতাম, স্ট্রিটের মধ্যে এক সাইডেই করতাম। তো সেই দিন এরকম অ্যাজ ইউজুয়াল ওই কাটোয়া রেলগেটটা পেরিয়ে একটু নিচের দিকে শ্যুট করছি। তো শ্যুট করছি আমরা রীতিমতো, দিয়ে দেখছি যে 2টো সিভিক আর 2টো মেয়ে আমাদের দিকে আসছে। তেরে আসছে? না, তেরে আসেনি, আসছে। আচ্ছা, তো আমরা সেটা জ্ঞান মানে এই করে আমরা শ্যুট করছি। দিয়ে সিভিক 2টো চলে, এই তোরা এই মেয়েগুলো ফটো তুলেছিস? হ্যাঁ, ফটো? আমরা তো ভিডিও করছি। কিসের ভিডিও? এই 2-একটা কথা হতো, তো প্রচুর ওখানে সাইড লোক জড়ো হয়ে গেলো। দিয়ে বলছে এই রাস্তায় কি মেয়ে ছেলেদের ফটো তোলা, মানে যাদের আশেপাশে যারা লোকরা।
তো তখন ওই সিভিক দুটো আর কি ব্যাপারটা বুঝতে পারছে যে গরম হচ্ছে ব্যাপারটা, তো ওরা কিন্তু আমাদেরকে সাইড করার চেষ্টা করছিল যে ব্যাপারটা এখানে মিউচুয়াল হয়ে যাক। তা তা করতে করতে রাউন্ড আপে যে পুলিশের গাড়িগুলো ভ্যানগুলো থাকে, হ্যাঁ ভ্যানগুলো থেকে সেই গাড়ি একটা চলে আসে। তো যে সেই দিন যে অফিসারটা ছিল সেই অফিসারের কোনো কথা শুনলো না, কারণ সঙ্গে সঙ্গে পলাশকে আগে তুললো, মানে পলাশকেই আর কি বলছে, আমাদের কেউ আর কি টার্গেট করিনি। কিন্তু আমার একটা স্বভাব আছে যে টিমের ছেলেকে কথা বলবে আর সেখানে আমি চুপ হয়ে দেবো, ওটা আমি পারবো। আচ্ছা, তো পলাশকে তুললো, সঙ্গে সঙ্গে আমিও উঠে গেলাম, প্রেমও উঠে গেলাম। দিয়ে এখন আজই ছেড়ে দেবে। দিয়ে স্যারকে বলছে স্যার আমরা ভিডিও করছিলাম, যে থানায় ছো, তারপর দেখা যাবে কী করছিলিস না করছিলিস। স্যার আমরা সত্যি ভিডিও, পলাশ রীতিমতো কাঁদছে কিন্তু, যেহেতু ব্যাপারটা এটা, কিন্তু আমি অত টেনশন প্রথমবার হচ্ছে বিষয়টা, কিন্তু আমি ব্যাপারটা নিয়ে অত টেনশন করিনি, কারণ আমি জানি আমরা অন্যায় করিনি। হ্যাঁ, আর মেয়েগুলোকে আমার তো বলতে খেয়াল নেই, মেয়েগুলোকে কিন্তু জিজ্ঞেস করলো ওই স্যারটা যে কী হয়েছে ব্যাপারটা। মেয়েগুলো কিন্তু বলছে স্যার আমাদেরকে থানায় যেতে হলো। ব্যাপারটা দেখো, মেয়েদের বলছে স্যার আমরা থানায় যেতে পারবো, ওখানে কী হয়েছিল কী বল। স্যার আমাদের ফটো তুলেছিল, আদৌ ফটোই নেই ওদের, কারণ তো ফটো, আমরা তো ভিডিও করছি। মেয়ে দুটো টাল ছিল। দিয়ে তারপর থানায় নিয়ে গেল, দিয়ে সব সাজ ফাজ করে টাকা মানি ব্যাগ সব রেখে আমাদেরকে জেলে ঢুকিয়ে দিল। কই দিয়ে আমরা বিশাল বড় ক্রাইমার, খুব ক্রাইম করেছি আমরা, জেলে বসিয়ে দিল। আর একজন ছিল, মানে আমরা তিনজন আর একজন ভরা ছিল, সে গাঁজা কি খেয়েছিল তাকে ভরে রেখেছিল। দিয়ে কিছুক্ষণ পর দিলাম ভাত চলে এলো, আলু পোস্ত ডাল ভাত চলে এলো। দিয়ে ভাত খেয়েছি। দিয়ে একটা অফিসার এলো, এরা কেড়ে তিনজন কী করেছে কি স্যার, ফটো একটা দুটো মেয়ের ফটো তুলেছে। আমরা কিন্তু তোকে সানাতেও বলে দিয়েছি যে আমরা ভিডিও করছিলাম, ওখানে আমাদের অনেকজন ভিডিও দেখেও। আচ্ছা, অনেক পুলিশ ওখানে ভিডিও দেখেও আমাদের, মানে বলছিল যে এতে ভিডিও দেখি আমরা। তো তখন বলছে এই স্যার ফটো তুলছিল দুটো মেয়ে, ফটো তুলছিলিস, এরকম করে বিভিন্ন যেটা ওদের গালি ভাষা হয় সেটা কিন্তু একদম টু দ্য ফ্যাক্ট আমি বলছি কিন্তু কথাগুলো এটাই হয়েছিল। তো সারাদিন যাই, কখন ছাড়বে, আমরা যে স্যার কখন ছাড়বেন, এই ছেড়ে দেবো একটা ম্যাডাম ছিল, ওই ম্যাডামটা খুব ভালো অফিসার ছিল, ম্যাডামটা খুব ভালো। ম্যাডামটার কাছে আমাদের খুব শীত করছিল, দিয়ে ম্যাডাম আবার একটা চাদর দিয়ে গেল, মানে অফিসার ম্যাডাম। তো ম্যাডামটা খুব ভালো বিহেভ করছিল, ওই ম্যাডামটাই একমাত্র ভালো বিহেভ করছিল। তো মায়ের মতো একটা যে বিহেভ থাকে সেটা করছিল, মানে ম্যাডাম বুঝতে পারছিল যে এরা ভদ্র করে ছেলে। দিয়ে যে যখন আসছে বিভিন্ন নতুন নতুন অফিসার আসছে, মানে শিফটিং আসছে, তো তখন সে সেরকম করে কথা বলছিল। আর একজন টেবিলে যে স্যারটা ছিল ওই স্যারটা ভালো ছিল, ওই স্যারটা খুব কোঅপারেটিভ হয়েছে, যে সাহস দিচ্ছিল যে না কিছু হবে না, তোদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দেবে। যে তারপর শুনছি গার্জিয়ান ডাকবে, আর তখন আমাদের ভয় হয়ে গেছে। আর এই ধারে আমাদের গার্জিয়ানের কাছে খবর চলে গেছে, আমাদের একটা বন্ধুই খবর দিয়ে দিয়েছে। আচ্ছা, যাই হোক কী করে খবর পেয়ে যায় না, খবর দিয়ে দিয়েছে। আমাদের গার্জিয়ানরা টেনশন সব, আমার বাড়ি থেকে ওদের বাড়ি থেকে কাউকে জানানো হয়নি, আমার বাড়ির গার্জিয়ানকে জানা, যেহেতু আমার মেসোমশাই পুলিশের চাকরি করে, আর একটা মেসোমশাই পুলিশের চাকরি করে, আমার মেসোর ছেলে পুলিশের চাকরি করে। আমি কিন্তু কাউকে জানাইনি এই ব্যাপারগুলো, আমি কিন্তু তখনই সমস্যা জানাতে পারতাম, কিন্তু আমি জানাইনি। ঠিক আছে। তো বাড়ি থেকে তখন আমার মেসোমশাইকে ফোন করাই, এবারে ওই মেসোমশাইয়ের ভাই ওই থানারই অফিসার, কাটোয়াতেই আছে। আচ্ছা, সেই সময় ছিল? হ্যাঁ সেই সময়। আচ্ছা, দিয়ে তখন মেসোমশাইয়ের ভাই বলাই তুমি এখানে, এই দিয়ে তখন আবার ছেড়ে দেয়। তুমি বললে বাড়িতে কাউকে জানাওনি এই ব্যাপারগুলো? না না, তুমি যে এই কন্টেন্টগুলো বানাতে বাড়ির সম্মত ছিল? না না না, আমার বাড়ি এখনও মানে না। আমার মা, মানে আমার এই যে সোশ্যাল মিডিয়ার টাকা, আমি এটা বলিনি কাউকে, তোমাকে প্রথম বলছি, আমার মা এই সোশ্যাল মিডিয়ার টাকার 1 টাকাও, মানে এই সোশ্যাল মিডিয়ার টাকা থেকে যদি আমি কিছু কিনে যাই সেটা খাবে। কেন? আমি জানি না কেন, মানে আমাদের যেহেতু ইসলাম ধর্ম, তো মানে নাচ গান হারাম, নাচ গানে যে টাকাটা ইনকাম করবো সেটা হারাম। করো কেন? সেটা তো আসলে এটা ভালো লাগে করতে, আমি ছাড়তে পারি না, আমার খুব মজা। নাচ গান তো অনেকটাই ছেড়ে দিয়েছি, আমি প্র্যাঙ্কের দিকে শিফট হয়ে গেছি, কমেডি ভিডিও, তারপরও খাবে না। বাড়ির বউ মানে বাড়ির বউ না এমনি সবাই এখন সাপোর্ট করে, কিন্তু মা এখনো মা চায় যে আমি এটা ছেড়ে দিই। আচ্ছা, আর দাদারা? দাদারা খুব সাপোর্ট করে, তখন সাপোর্ট করতো না, কিন্তু এখন সাপোর্ট করে। প্রথম দাদারা কেউই সাপোর্ট করতো না। এখন সেলিব্রিটি হয়েছে বলে? না না, সেই দেখতে পাচ্ছি যে মজা করছে এই বিষয়টা। সেলিব্রিটি শাহরুখ খান। না দেখো, বেসিক্যালি কি হয় যে আমাদের মতো গ্রাম বাংলার মানুষের কাছে, মানে এসে 10 জন মানুষ তোমাদের দেখছে, তোমাকে দিয়ে হয়তো কাউকে ইন্সপায়ার হচ্ছে যে ভাই করা যায়, তার মানে তুমি তার কাছে সেলিব্রিটি, ওভারঅল বিষয় তাই। এই প্র্যাঙ্ক করতে অনেক মার খেয়েছো,
হুম। গালাগালি শুনেছো, গালাগালি তো সব চট থাপ্পড় খেয়েছো, কিছু ভালো স্মৃতি যেগুলো করতে গিয়ে ভালো ফিল হয়েছে, যে হ্যাঁ পাশের জন বলেছে না ভাই ঠিক আছে চলো, মানে এন্ড অফ দ্য শুট সে অ্যাপ্রিসিয়েট করেছে, এরকম কিছু ঘটেছে? না, এটা সবসময় হয়, এটা সবসময়, মানে পাশের যারা অ্যাকচুয়ালি যার সঙ্গে প্র্যাঙ্ক করি সেই শুধু বুঝতে পারে না, আফটার কমপ্লিট বাদ শুট বাকি এখন হ্যাঁ বাদ বাকি সবাই বুঝতে পারে এবং সবাই খুব সাপোর্টিভ, সবাই বিশাল সাপোর্ট করে। আমি যে কোনো জায়গায় যাই আমরা শ্যুট করতে, তুমি বললে বিশ্বাস করো না, ভিড় জমে যায়, মানে এত সাপোর্ট করে। এবং যেহেতু ভিডিও দেখে বলে আরও চেনা, যে যাকে মোবাইলে দেখেছি সে আজকে সামনে, তার ভিডিও লাইভ দেখছি, তা তো মজা পাই ভিডিও দেখে। আর তুমি যেটা বলছো যে এখন সেলফি নেয়, হুম, এখন তোমার সাথে সেলফি নেয় মানুষ? হ্যাঁ সেলফি আমি বিরক্ত হয়ে যাই, এখন নেয় না? এখন প্রচুর ভাল লাগে? এখন তো বিরক্ত হয়ে যাই। ভাল লাগে? ভালো লাগে, সেই দিনটার কথা মনে পড়ে শ্যুট যখন করতে করতে সেলফিটা খুব একটা পছন্দ লাগে, মানে কাজের টাইমে সেলফিটা বেশি আসে, কারণ যেহেতু পাবলিকে শ্যুট করি। যারা ওর ভিডিও দেখছো, আমাদের আকিদা, যখন আকিদা শ্যুট করে কেউ সেলফি নিতে যাবে না, বলে দিচ্ছি, আর নেবে না। বলে দাও সবাইকে ভালো করে, দেখো নেবে না। মানে আমি কি বলবো এটা, যে এই যে মানে কাজের সময় আমাদের ডিস্টার্ব না করে। না সে অবশ্যই সেলফি নিতে আসবে, কারণ তারও সময় দাম আছে, তো এক্স্যাক্ট ওইভাবে তো বাউন্ড করা যায় না, কিন্তু কাজের সময় এলে একটু কাজে ডিস্টার্ব হয়, প্র্যাঙ্কে ডিস্টার্ব হয়। আচ্ছা, এই কন্টেন্টগুলো কিভাবে ভাবো? মানে এই যে ধরো ধরো নিঃসন্দেহে একটা প্ল্যান থাকে যে আমি এখানে কোনো যাব, প্ল্যানই থাকে না শুটের তো কোনো প্ল্যান থাকে যে আমি এই সময় যাব, র্যান্ডমলি রাস্তায় বেরোলে শিডিউল তৈরি থাকে যে এই জায়গায় শ্যুট করতে হবে, কোনো আর কোনো plan থাকে না। স্ক্রিপ্ট থাকে না? না আমার টিমের বাকি ছেলেদের প্ল্যান থাকে, তারা কি করবে না করবে, কিন্তু আমি সত্যি কথা বলছি আজ পর্যন্ত আমার কোনো প্ল্যানই থাকে না। আমি যতদিন আজ 8 বছর শ্যুট করছি, আমার কোনোদিন কোনো প্ল্যান নেই, কিচ্ছু করিনি। রিসেন্ট তোমার আমি একটা ভিডিও দেখছিলাম, তোমার সাথে কনভারসেশনের পরে টিচার ডে নিয়ে একটা শ্যুট হয়েছিল, হ্যাঁ টিচার ডে নিয়ে হ্যাঁ। একটা শ্যুট হয়েছিল। হুম। এবং ওটা আমিও দেখেছি, পুরো ভিডিওটা দেখতে পাইনি বাট দেখেছি, এবং খুব ভালো একটা মেসেজ ছিল হুম। ওই ভিডিও থেকে। এমন কিছু উপলব্ধি বা কিছু ঘটনা ওই ভিডিওর পরে বা আগে? হ্যাঁ ওই ভিডিওর পরে বিভিন্ন শিক্ষক কমেন্ট করেছে, এবং সামনে থেকে এরকম ভালো ভিডিও করলে সবাই আমাদেরকে প্র্যাঙ্কের উপরেই অ্যাপ্রিসিয়েট করতে, এত সুন্দর একটা ভিডিও বানিয়েছে, সেটার উপর প্রচুর অ্যাপ্রিসিয়েট আমি পেয়েছি। যেমন কারণ একটা শিক্ষক মশাই বলেছে যে এটা একদম তুমি ঠিক বলেছো। রিসেন্ট যে হ্যাঁ রিসেন্ট যে ঘটনাটা, যে এখনকার ওটা তো ছেলেরা, স্ক্রিপ্টেড ছিল? ওটা তো অ্যাক্টিং, Acting ছিল। আমার টিমেরই ছিল সবাই, আচ্ছা ওটা তো অ্যাক্টিং ছিল। আচ্ছা। তো স্যার খুব খুশি হয়েছে, যেটা সত্যি কথা, যে এখনকার ছেলেরা মানেই না, না স্কুলেই মানে না, তো স্কুলের বাইরে তো দূরের কথা, কিন্তু আগে এই ফিল্ডটা স্যাররা পেয়েছে। হ্যাঁ সব থেকে একটা জিনিস, ওই কমেন্টটা নিয়ে আমার ভিডিও করার কথা, একটা মেয়ে লিখেছে ওই ভিডিওতে, যে এখনকার শিক্ষকরাই তো ছাত্রদের সামনে সিগারেট বিড়ি খায়, তো ছাত্ররা তো খাবেই। এই কমেন্টটা আমি লিখেছি, দেখলাম একজন মেয়ে, তো আমার এই কমেন্টটা খুব খারাপ লেগেছে, কারণ ভিডিওটা ওই পারপাসে আমি বানাইনি, না তোমার কাছে আমি রিপ্লাই নেবার জন্য বানাইনি। অ্যাকচুয়ালি এটা এখন ঘটছে, ঠিক আছে, আমার বাবা আমার সামনে বিড়ি খায়, তাহলে আমি বাবার সামনে বিড়ি খাবো? ঠিক আছে। আমার বাবা তো আমার সামনে বিড়ি খায়, সিগারেট খায়, তাহলে আমি বাবার সামনে বিড়ি সিগারেট খাবো? রিপ্লাই করেছিলে নাকি রিপ্লাই করবো তাকে ভিডিওতে, ভিডিও দিয়ে করবো। আমার মনে পড়ে গেল ইনসিডেন্টটা, সেই জন্য তোমাকে বলো, মানে কমেন্ট আমার খুব খারাপ লেগেছে। মানে সে একজন মাই তারও ছেলে পেলে আছে, বিয়ে হয়নি, সে তার ছেলেকে তাহলে কি শিক্ষা দেবে? যেহেতু মানে প্র্যাঙ্ক করো, নেগেটিভ কমেন্ট প্রচুর আসে, রাস্তাঘাটে করো, যেভাবেই করো আর কি, এই নেগেটিভ কমেন্টগুলোর সাথে নিজেকে কীভাবে করো? নেগেটিভ কমেন্টের বললে একটা আমার কোশ্চেন, আমার নেগেটিভ কমেন্ট আগে খুব আসতো, এখন আসে না, এখন আসে দু একটা, হয়তো কোনো সময় আসেই না। তো আগে কয়েকজন খুব বাজে বাজে কমেন্ট করতো, তার মধ্যে একজনের কমেন্ট আমি বলি, সে কোনো একজন স্পোর্টসম্যান, কোনো একটা স্পোর্টসের সঙ্গে সে জড়িত, তার নামটা ঠিক মনে, টাইটেল সম্ভবত বাগচি, নামটা আমার ঠিক মনে নেই। তো সে বলে একটাই কমেন্ট করেছে, এখনও যদি তার কাছে ভিডিও পৌঁছাই, আমি যতই ভালো ভিডিও করি, তার একটাই কমেন্ট, তোকে যেদিন পাবো আর আমার সঙ্গে প্র্যাঙ্ক করতে আসিস, তুই দেখাবো সেদিন মজা। তা আমার হ্যাঁ তা দেখাও মজা, তা আমি তো তাকে রিপ্লাইটা দিতে পারি না। তো আমার কথা যে যেদিন ও আমার সামনে আসবে সেই দিনও বুঝতে পারবে তার সাথে যে আমিও কি জিনিস, প্র্যাঙ্ক করবে। প্র্যাঙ্ক তো করবোই, তার সঙ্গে আমি কি জিনিস সেটা সে বুঝতে পারবে। মানে ভয় ভয় দেখাচ্ছে না তো? না ভয় না, আসলে তার কথা রিপ্লাই দিচ্ছি আমি তাকে, আমি এটা অ্যাকাউন্ট থেকেও দিতে পারি, আমার অ্যাকাউন্ট থেকেও দিতে পারি, কিন্তু আমি কোনো নেগেটিভিটির মধ্যে জড়াতে চাই না।
তাকে হাইলাইট করে আমার কোনো লাভ নেই। কোনো কন্ট্রোভার্সির মধ্যে পড়েছো? না, controversy- না না, এতদিন ভিডিও করছো, হুম নানা রকম কনসেপ্ট নিয়ে করো, হুম বা তোমার সাথে কথা বলে আমার যেটা মনে হচ্ছে এই দুদিন, সেটা হচ্ছে যে তুমি স্ট্রেট কাট কথা বলো, হুম কাট এটা না একদম রেখে সত্যি স্ট্রেট কথা। কাট কথা বলো। তো এরকম করতে গিয়ে ডাইরেক্ট কাউকে বলেছো, সে কন্ট্রোভার্সি, কোনো একটা কন্ট্রোভার্সি ভিডিওর মাধ্যমে কোনো কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে গেছিলে আজ পর্যন্ত গেছো? ভিডিওর প্র্যাঙ্ক করতে গিয়ে একবার হয়েছিল বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনে একটা প্রোগ্রামে ইভেন্টে যাচ্ছিলাম, এসআরকের একটা সংস্থা আমাদেরকে ইভেন্টে ইনভাইট করেছিল। সেখানে যাচ্ছিলাম, তো আমি দেখলাম যাচ্ছি যখন, তো বর্ধমান স্টেশনে নেমে কিছু প্র্যাঙ্ক হয়নি, দিয়ে 4-5টা প্র্যাঙ্ক হয়েছে। দিয়ে টোটো স্ট্যান্ডে আমরা টোটো ধরবো, তো আমি দেখলাম যে টোটোওয়ালার ওখানে স্ট্যান্ডে একটা প্র্যাঙ্ক করে টোটোতে তখন চলে যাবে। দিয়ে একটা লোক কালো কুসকুসে, একদম কালো কুসকুসে আর গুন্ডার মতো দেখতে। গুন্ডা? হ্যাঁ। দিয়ে তাকে আমি আমি এরকম একটু চ্যালেঞ্জ নিতে পছন্দ করি আর কি, একটু হার্ড হবে। দিয়ে তার সঙ্গে আমি প্র্যাঙ্ক স্টার্ট করি। যাই হোক, তাকে কেউ ইশারা করে দেয় যে এটা প্র্যাঙ্ক চলছে, মানে ওদের একটা প্ল্যানিং হয়ে গেছে তার আগে, ইশারায় ইশারায়। দিয়ে এই কী হয়েছে, প্র্যাঙ্ক হচ্ছে, সঙ্গে সঙ্গে আমার যে ক্যামেরা জিকো ভাইয়ের কাছ থেকে সঙ্গে সঙ্গে মোবাইলটা টানতে লাগে। আর আমাদের তো ওই মোবাইলের মতো ওই জ্যাকটা গোজা থাকে, এত টানাটানি করেছে ওই জ্যাকটাই ভেঙে। দিয়ে থানা পুলিশ, আমি আর ব্যাপারটা নিয়ে অত, আমি যেহেতু পাবলিকের মধ্যে শ্যুট করি, আমাকে এগুলো বেশি সিরিয়াস নিলে হবে না। হ্যাঁ, আর ওরাও ভয় করছিল যে আমি যদি ভিডিওগুলো ছেড়ে দিই, যে এই ভিডিও করেছিস নাকি তোরা, ভিডিও ডিলিট কর, অমুক কর, নাহলে ফোন দেবো না। তো এরকম ইনসিডেন্ট হয়েছে। এটা একটা বিশাল, মানে সেটা একটা বিশাল ব্যাপার যেতে পারতো, ওখানে যদি আমি একটু স্টেপ নিতাম, মানে বিশাল ব্যাপারই হয়েছে অ্যাকচুয়ালি। পলাশের একটা কথা জিজ্ঞেস করলাম তোমাকেও করি, সেটা হচ্ছে যে কোনো রোস্ট হয়েছিল আজ পর্যন্ত কারোর মাধ্যমে? না, এমনি ওই আমাদের ঋত্বিক অধিকারী আমার অনেক ভিডিও নিয়ে এমনি রিয়াকশন দিয়েছে? যে রোস্ট নয়, ওটা এক প্রকার কমেডি হইতে রিয়াকশন, যে ভিডিও, অনেক ভিডিওতে, প্রায় 10-12টা ভিডিওতে। আমি ওই বল্লভপাড়া ঘাটে পেরিয়ে একটা গেট আছে, তখন আমি একটা নতুন একটা কন্টেন্ট নিয়ে আসি। কি কন্টেন্ট? স্মার্ট ভিখারি। হ্যাঁ। আচ্ছা, মানে scanner স্মার্ট দিয়ে? ভিখারি না, স্ক্যানার না। আচ্ছা। ওটা তো আগে হয়েছে, হ্যাঁ। আমি যেটা করছি সেটা হয়নি। তো ছেঁড়া জামা কাপড়, জামাটা ছেঁড়া, প্যান্ট নতুন, আচ্ছা। আর এক পায়ে জুতো থাকবে, এক পায়ে জুতো থাকবে না। ওকে। আর সাইডে আমার থালা রাখা আছে, টাকা রাখা আছে, আর মদের বোতলের সময় সেলাইন আমার এখানে গুছা আছে। আচ্ছা। মদের বোতল ঝুলানো আছে, সেলাইন আমার এখানে গুছা আছে, মদের বোতল সেলাইন চলছে। আর একটা বক্স রাখা আছে, বক্সে দাদা গো দিদি গো ভিক্ষা দিন বলছে, আমি কিন্তু ঘুমিয়ে আছি। আচ্ছা। আর সাইডে লোক যাওয়া আসা করছে, বিভিন্ন রকম লোক যাওয়া আসা করছে। ওরই মধ্যে একটা কাপল আছে, ক্যামেরার মধ্যে বন্দি হয়ে যায়। আমি তো জানি না, তো আমি কিন্তু আবার কাউকে সেভাবে জুম করি না, যে স্পেসিফিক তাকে জুম করলাম, তার রিয়াকশন জুম করলাম, ওটা করি না। আমি আমার উপরেই ফোকাস রাখি। ভিডিওটা ছেড়ে, ভিডিওটা রীতিমতো 8 মিলিয়ন ভিউ গেছে। হ্যাঁ, 8 মিলিয়ন ভিউ গেছে ভিডিওটা 8 মিলিয়ন ভিউ গেছে, আর রেভিনিউ প্রচুর এসছে। দিয়ে আমাকে ফেসবুকে মেসেজ করে, ভয়েস মেসেজ, যে এই আমাদের দুজনের অ্যাকচুয়ালি মুসলিম পরিবার থেকে বিলং করে, তো আমাদের দুজনে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমার বাড়ির লোক ভাবছে যে আমরা কিছু খারাপ জায়গায় গেছিলাম, মানে খারাপ জায়গা মিনস লজ, ঠিক আছে। এইভাবে আমাকে ভয়েস মেসেজ পাঠায়, দিয়ে তুমি এইভাবে পাবলিকে ভিডিও করো, পারমিশন না নিয়ে ছেড়েছো। দিয়ে তাকে আমি অডিও কল করলাম ফেসবুক মেসেঞ্জার থেকে। তাকে আমি একটাই কথা বলো, যে তাহলে আমি পাবলিকে ভিডিও করব, তাহলে প্রত্যেকটা লোকের কাছে আমাকে পারমিশন নিতে হবে। তা তুমি তোমার বাড়ির লোকের কাছ থেকে পারমিশন নাওনি কেন? তুমি যে সেই মেয়েটাকে নিয়ে গেলে প্রেম করতে, তুমি পারমিশন নিয়েছিলে? চুপ। বলছে এই যে দাদা ভিডিওটা একটু ডিলিট করো, নাহলে আমাদের বিয়েটা ভেঙে যাবে, আর আমার শ্বশুরবাড়ি তোমার নামে কেস করো না, যা খুশি করো, যাও কেস করো। আমি তোমাকে বা তোমার যে বান্ধবী তাকে নিয়ে কিছু করিনি, আমি নিজেকে নিয়ে রোস্ট করেছি। তোমরা ওখান থেকে গেছো, তুমি ওখান দিয়ে গেছো, সেখানে আমার কোনো আপত্তি নেই, তুমি যা খুশি করতে পারো। দাদা প্লিজ, হ্যাঁ প্লিজ রিকোয়েস্ট করে বলছি ভিডিওটা ডিলিট করুন, এটা তুমি বলতে পারো। কেস করবে, তাহলে আমি কিচ্ছু করবো না। ভিডিও ডিলিট করে দিয়েছিলে? ভিডিওটা এই জন্য ডিলিট করুন, কি বলছি যে বিয়ে ভেঙে যায়। আমি মানবিকতার দিক দিয়ে ঠিক আছে, আমি আবার ভিডিও থেকে ভিউ কামিয়ে নেবো। বিয়েটা ভেঙে গেলে আর না, ঠিক, এটা মানবিকতার দিক দিয়ে খুব ভালো। মানে এই সমস্যাগুলো ঝেলতে হয়।
শহরে হয়তো এতটা এফেক্ট হয় না, না শহরে এফেক্টিভ হয় না আমার তো মনে হয়, এতটা হয় না। এবং তুমি সব রকম মেয়েদের সাথে প্র্যাঙ্ক করতে পারো। হয়তো তার আপত্তি থাকলে সে বলবে ভিডিওটা ছেড়ো না এইভাবে, কিন্তু গ্রাম মানে আমার ভিডিও করলে সে বিশাল একটা ব্যাপার করে দেবে, মানে গোটা গ্রাম কিছু উঠে হোক যাবে। আর না হোক একটা ঝামেলা ঝঞ্ঝাট হ্যাঁ। থেকে লেগে যাবে। আর ওই ফেসটা এখন এই জন্য করতে হয় না কি, একটা মানুষ একটা ভালোবাসে, ফেস একটা তৈরি হয়ে গেছে কি, মানুষ ভালোবাসে, বিশ্বাস আছে যে এ ভুল কাজ করতে পারে না। আর আমার অ্যাকাউন্টে তুমি আরেক ধরনের ভিডিও পাবে, যাক সেটা মনে হলো ভালো হলো, তুমি তো জানো না এই ব্যাপারটা, মানে আমি সব রকম ভিডিও পোস্ট করি, তোমাকে বলেছি আমি, তার মধ্যে আমার কিন্তু কিছু দানের ভিডিও পোস্ট হয়। ডান। মানে আমি শ্যুট করতে করতে কাউকে মনে হলো প্রকৃত যাদের পাওয়ার যোগ্য আমি তাদেরকেই, যেমন আমি দেখছি একজন অসুস্থ ব্যক্তি, তার কাছে 200টা পাঁপড় আছে, পাঁপড়ের প্যাকেট আছে, কিন্তু সে রোদে গরমে তার বিক্রি হচ্ছে না, সে বিক্রি করার মতো ক্ষমতা নেই, সে বিক্রি করে বাড়ি যেতে চাইছে, এরকম আমি ফিল করতে পারছি তার ব্যাপারটা। আমি কি করলাম যে ওই 200টা পাঁপড় কিনে এনে, আচ্ছা 500 টাকা 1000 টাকা 800 টাকা যেটা হোক, সেই টাকাটাও দিলাম, সেই পাঁপড়টা বললাম যে তুমি আজ বাড়ি চলে যাও, কালকে এসে বিক্রি। এরকম ভিডিও মানে কোনটা আমি দেখেছি তোমার, এরকম একটা দুটো ভিডিও আমি দেখেছি, একটা ভিডিও মনে পড়ছে দেখেছি এগুলো। আর একটা যেটা আমাদের রিসেন্ট যে ব্যাপারটা উঠছে, আমি জানি না এটা নিয়ে কী হবে, কিন্তু আমি এটা বলতে একদমই পিছু পা হবো না, এটা আমি খুব রিস্ক নিয়েই বলছি। ঠিক আছে, এখন দানের ভিডিও, মানে দানের ভিডিও থেকে খাওয়ানোর ভিডিওটা এখন বেশি, তুমি দেখেছো নাকি আমি জানি না, তো খাওয়ানোর ভিডিওটা এখন খুব প্রচলন হয়ে গেছে। কীরকম, তুমি বাইরে থেকে ভাত রান্না করলে, একটা সবজি রান্না করলে আর ডাল করলে, বা কোনোদিন ডিম করলে, কোনোদিন মাংস করলে, ঠিক আছে, দিয়ে ঝোলাতে করে নিজে স্টেশনে যে আমাদের যারা বসে আছে আমাদের তাদের ভাইরা দরকার, আমরা যারা থাকে তাদের খুব ভালো জিনিস এটা কিন্তু আমি আসলে খুব ভালো জিনিস। বেশ, একদিনে তুমি 40-50 জনকে খাওয়ালে, 40-50 জনকে খাইয়ে 40-50টা ভিডিও বের করলে তুমি, ঠিক আছে, দিয়ে মানুষ ভাবছে কাজ ভালো, আমি কাজটাকে নিয়ে কখনোই কিন্তু আমি করছি না, আমি কাউকে ছোট করছি না, কেন, কাজটা অবশ্যই ভালো, ওই কাজটা দেখে আরও প্রচুর ক্রিয়েটার এটা করতে লেগেছে, তার যদি কষ্ট হবে তাহলে এত ক্রিয়েটার কেন ওটাতে পারছে, নিশ্চয়ই প্রফিট বেশি আছে। কীরকম প্রফিট, একটা ভিডিওতে আমি 40 জনকে খাওয়াচ্ছি, 40 জনকে সবজি ডাল ভাত রান্না করে খরচা অ্যাপ্রক্সিমেট আমরা হিসাব করেছি 1000 থেকে 1500 টাকা খরচা। আমি কিন্তু 40টা ভিডিওর মধ্যে ধরো আমি 20টাই ভিডিও দিলাম, যে 20টা জনকে খাওয়ালাম, 20টা ভিডিও আমার বেরোলো, ঠিক আছে। এক তো এটা সিম্পেথি জ্ঞান হয়, সিম্পেথি জ্ঞান হচ্ছে, কিন্তু তুমি দেখলে কাজটা তো অবশ্যই আমি বারবার কিন্তু বলছি কাজটা নিয়ে কিন্তু আমার কোনো তোমার বক্তব্য হচ্ছে ওটা নিয়ে ভিডিও করে, ভিডিও করুক অবশ্যই, ভিডিও করুক অবশ্যই, আমিও ভিডিও করি, আমিও ভিডিও করি, মানে সংখ্যাটা বেড়ে যাচ্ছে, মানে এরকম আরো খাওয়াচ্ছে, আরো বেরোচ্ছে প্রচুর, তাতে ভালো হচ্ছে না, আরো 10টা মানুষ বেশি খেতে পাচ্ছে না, 10টা মানুষ বেশি খেতে পাচ্ছে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফুড মানে বাইরে থেকে রান্না করে নিজে দেওয়ার থেকে আমি কিছু, তুমি এখানে তোমার বিরোধিতা কোথায়, না তোমার এখানে মতবাদ বিরোধিতা আমার কিছুই নেই, আমার কথা হচ্ছে তুমি ড্রাই ফ্রুট দাও, আচ্ছা, কারণ সে অসুস্থ হলে তাকে দেখার মতো আর কেউ নেই, কেন শুধু খাবার কাছে অসুস্থর কি আছে, না সেটাই তো কথা, যে বাড়ির রান্না সবসময় যে হাইজেনিক হবে ভালো হবে, হাইজেনিক হবে সে ব্যাপারটা না হতে পারে, না হতে পারে, তো আমি মনে করি তোমার শুধু আমার ওইটা একটা আছে, তুমি খাও কিন্তু ড্রাই ফ্রুট দাও, আচ্ছা, মানে রুটি কলা সেই খাবারগুলো সবসময় মেনটেন হয় তার কোনো ব্যাপার নেই, মানে মানে তোমার বক্তব্য হচ্ছে যে আমি সকালে করে নিয়ে যাচ্ছি, হ্যাঁ সকালে করে নিয়ে যাচ্ছি, ধরো আমি হাওড়া যাচ্ছি, তাহলে খাবারটা ধরো হাওড়া যেতে 12টা, মানে তোমার লজিক তো হচ্ছে এই জায়গায় যে খাবারটার মধ্যে খাবারটা সমস্যা হতে পারে, খাবারটা নষ্ট হয়ে যেতে পারে, ইভেন এমন হয় যে রাস্তায় বসে আছে, রাস্তার মধ্যে প্লেটটা দিয়ে দিল, সেখানে অনেক নোংরা থাকে, আবর্জনা থাকে, মানে তোমার যে কথাটা হচ্ছে তুমি খাবার দাও, ভিডিও বানাও, শুনেই, কিন্তু খাবারের সেফটি অবশ্যই ভালো, এটা থেকে শিখবে মানুষ, কিন্তু খাবারের সেফটি দিকটা বজায় রাখো। আচ্ছা, তুমি এটা বলতে চাইছো? আমার অভিমত হচ্ছে যে খাবার আরও 20 জন 30 জন 50 জন 100 জন বাড়লে কি হবে, তারা প্রতিদিন ডেলি বেসিসে খেতে পারবে, ঠিক আছে, কারণ তাদের রান্না করবার মতো কেউ নেই, ভাত দেওয়ার মতো কেউ নেই, এটা ভালো উদ্যোগ, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে হাইজেনিকটা মেনটেন করতে, পাতাটা মানে ধুয়ে দেওয়া, মেনলি পরিষ্কার জায়গায় খাবার দেওয়া, পরিষ্কার জায়গা তো অবশ্যই, রাস্তাঘাটে পরিষ্কার জায়গা পাবে কোথায়, মানে ওভারঅল বিষয় হচ্ছে যে ভাই খাবারটা যেন ভালো থাকে, তুমি যে খাবারটা প্যাকেটিং করে দাও, প্যাকেটিং করে দাও, ঠিক, সব থেকে বেস্ট হচ্ছে তুমি প্যাকেটিং করো, এটা আমি মনে করি প্যাকেটিং করে দাও,
বাড়ি থেকে প্যাটিং করে নিয়ে চলে এলাম, আমি দিই দিয়ে দিল। এবার ও ওর মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে খেলো, ই করলো না, অবশ্যই এই কথাটা আমি একটা থালা তার মধ্যে থেকে গেলো, প্যাকেটে মোড়ানো থাকলো, আমি দিই। এটা হাইজেনিক মেটারও সে নিজের মতো করে খেলো, তার হয়তো ওই মতো খাবার ইচ্ছা নেই, নিচ্ছে না, ঠিক। কিন্তু তারপরে সেক্ষেত্রে তার যখন খাবারটা তার নিজস্ব দরকার তখন সে খেতে পারবে, খেতে পাবে, ঠিক। তোমার এই সোশ্যাল মিডিয়া মোট কত বছর হলো? সোশ্যাল মিডিয়ায় তোমার হচ্ছে 7 বছর। 7 বছর, বেশ। তার মানে 7 বছরে তুমি আপাতত 2 রকম কন্টেন্ট আনছো বেসিক্যালি ধরতে গেলে। একটা হচ্ছে প্র্যাঙ্কটা হচ্ছে মেইন, বাকি ডান্স বা অ্যাক্টিং। হ্যাঁ, ডান্স বা অ্যাক্টিং, মানে এই 2 রকম কন্টেন্ট আছে। ভবিষ্যতে কি প্ল্যান আছে? এই যে নতুনত্ব করার, এত বড় টিম তোমার, এত ছেলে মেয়ে তোমার, ভবিষ্যতে আমার অনেকটাই প্ল্যান, অনেক বড় প্ল্যান আছে। কি কমেডির দিকে থাকবো, আমার ইচ্ছা আছে যে আমি ওয়েস্ট বেঙ্গলে বাংলার কমিউনিটিতে 1 নম্বর কমেডিয়ান, মানে 1 নম্বর। যেমন কি আমাদের কপিল শর্মা হিন্দিতে এখন 1 নম্বর আছে, মানে স্টেজের দিক দিয়ে বলছি আমি, ঠিক আছে। তো এরকম একটা টার্গেট আমার আছে বাংলাতে। ফেসবুকে আমার স্ট্যান্ড কমেডিয়ান তো আমি হতে পারবো না, কারণ ওটা আমার দ্বারা হবে না। কিন্তু আমি কমেডি ভালো করতে পারি, কমেডি, কথা বলা, পাঞ্চুয়াল কথা ঝাড়া, কথার উপর কথা রাখা, কমেডি হইতে কিন্তু। তো এটা আমার ইচ্ছা আছে যে একটা অন্যরকমভাবে কমেডিটা আনা। হ্যাঁ, তোমার এত বড় মানে এত ক্রু, মানে সবাই মিলে এত কন্টেন্ট বানাও, তো একটা ভালো কিছু বেরিয়ে যাবে। হ্যাঁ, কমেডিটাকে একটা মানে বাংলাতে সেইভাবে একটা যে কমেডিটা একটু গ্রো করতে হবে, গ্রো করতে হবে। মানে সোশ্যাল মিডিয়াতে অনেকটা কম আছে, তুলনামূলক অনেকটা কম আছে। বাংলাতে প্রচুর কমেডি আছে, কিন্তু ক্রিঞ্জ কমেডি আছে, গালি, মানে গালি ছাড়া কমেডি নেই। কিন্তু যেটা আমার অ্যাকাউন্টে তুমি পাবেই না, একটা গালি পাবে না, আমার মুখ থেকে একটা গালি পাবে না তুমি। যার সঙ্গে প্র্যাঙ্ক করছে তার মুখ থেকে বেরোতেই পারে, সেটা আমার দোষ নেই, কিন্তু আমার মুখ থেকে তুমি পাবে। তুমি ফ্যামিলির সঙ্গে বসে এনি টাইম দেখতে। এর পরে প্ল্যান হচ্ছে যে আমি আস্তে আস্তে ওইদিকে, হ্যাঁ, আমার তোমার একদম এটা আমার স্বপ্ন যে একটা বড়। দেখো বেসিক্যালি আজকে না, মানে যদি আমাদের চ্যানেল দেখায়, আমাদের চ্যানেল সব রকম মানুষ আছে। তুমি ডাক্তারকেও দেখবে, অফিসারকেও দেখবে, এবং ভালো শিক্ষককেও দেখবে। বেসিক্যালি আমাদের চ্যানেলটা উদ্দেশ্যই হয়েছে, যেহেতু আমাদের চ্যানেলটা একটা মফস্বল শহর থেকে বিলং করে, মানে বেসিক্যালি আমি নিজে বিলং করি। তো আমাদের এই গ্রামগঞ্জে অনেক ক্রিয়েটার রয়েছে, ক্রিয়েটার বলো, ভালো ট্যালেন্টেড মানুষ বলো, যাদের না সেভাবে ফেম পায় না। তোমরা যথেষ্ট একটা সেলিব্রিটি লেভেলের মানুষ গ্রাম বাংলার মানুষের কাছে, কিন্তু ওই যে বললাম পডকাস্টে বা আদার্সে তোমরা আমন্ত্রণ পাও না, কিন্তু শহরে অনেক জায়গায় আমন্ত্রণ পায়। অনেক কন্টেন্ট ক্রিয়েটারই এরকম পডকাস্ট চ্যানেল বলো, আদার্স চ্যানেলে গিয়ে গল্প আড্ডা দিয়ে থাকে। মেইন আমার উদ্দেশ্যটা হচ্ছে যে তোমার মধ্যে যারা কন্টেন্ট, যে তোমার এই থিঙ্কিংটা, যে তুমি বললে যে আমি কমেডি করতে চাইছি বা এরকম কিছু একটা শহরে ভাবছি, অ্যাটলিস্ট এই ভাবনাটা প্রকাশ করার মতো জায়গা নেই। হ্যাঁ, প্রকাশ করার মতো জায়গা নেই, যে তবু দুবার তিনবার ভাবতে হয় মানুষকে, আমাদের মুসলিম মানুষকে দুদিন ভাবতে হয় যে আমরা এটা করবো, মানুষ খাবে কি না, তার সাথে চলবে কি না। তো ডেফিনেটলি এই জায়গা থেকে একটা কনফিডেন্স তো আসবেই, আশা করি যে হ্যাঁ আমরা পারবো করতে। আর এরকম যদি আজকে তুমি আমার চ্যানেলে এসছো, আশা করি এরপরে আরও কারো চ্যানেল ডাকবে, এবং ধীরে ধীরে আমার মনে হয় যে গ্রাম বাংলা যে ক্রিয়েটাররা আছে তারা যেন কনফিডেন্স পায়, মানুষগুলো অ্যাটলিস্ট তোমাকে দেখে যেন আরও কিছু মফস্বলের বা প্রত্যন্ত গ্রামের মানুষরা কনফিডেন্স পায়। আমার উদ্দেশ্য হচ্ছে এইটা। এবং সেই সাপেক্ষে যারা নতুন সোশ্যাল মিডিয়া আসছে, যারা তোমাদের মতো কন্টেন্ট বানাচ্ছে, প্র্যাঙ্ক কন্টেন্ট বানাচ্ছে, তাদের জন্য তুমি কী বলবে, যে শুরুটা কীভাবে করবে? প্র্যাঙ্কে যারা করছে তাদের শুরুটা কীভাবে হওয়া উচিত? তোমার এই 7 বছরের এক্সপিরিয়েন্সে তুমি তার কি শেয়ার? প্র্যাঙ্কে কিন্তু প্রথমত যে তোমাকে কেস খাওয়ার মতো ক্ষমতা রাখতে হবে। কেস তুমি এনি টাইম খেতে পারো, কারণ কেস মানে শুধু পুলিশ কেস না, মার চপ্পর থার, ওটা কিছুই নয়, ওটা তোমাকে বাঁয়ে রাখতে হবে। লাইভ মার চর ওগুলো তোমাকে, যদি তুমি সেটিং না করে প্র্যাঙ্ক করো, ওই রিস্কগুলো তোমাকে বাইরে রেখে দেবে। আমি কেসের কথা বলছি, যে ভিকটিম, মানে যার সঙ্গে আমি প্র্যাঙ্ক করছি, প্রথমত তার কাছে পারমিশন নেবো, ঠিক আছে? পারমিশন না নিয়ে তো ভিডিও পোস্ট করবে না। এবার অনেক সময় কি হয়, যে লোকটার সঙ্গে ধরো একটা কাকার সঙ্গে প্র্যাঙ্ক করেছি, সে সেই মুহূর্তে বলে দিল হ্যাঁ কোনো অসুবিধা নেই, হ্যাঁ ছেড়ে দাও, ফেসবুক দেখতে পাবো তো। হ্যাঁ, তার পরবর্তীতেই তার ছেলে যখন তাকে প্রেসারাইজ করলো তুমি, তখন সে কিন্তু মুভ অন করলো। তখন তার ছেলে বললো এই ভিডিওটা ডিলিট করবো। তো এই ব্যাপারগুলো আসবে কিন্তু, তো সেগুলোকে তোমাকে মানে সামনাসামনি আবার সাহস রাখতে হবে। আবার কমপ্লেন ডায়েরিও হতে পারে তোমার নামে, কমপ্লেনও হতে পারে। আর তুমি যেটা বললে যে এখনকার ছেলে যারা নতুন প্র্যাঙ্ক শুরু করবে, অনেকে খুব রাফলি প্র্যাঙ্ক করে, মানে খুব রুড প্র্যাঙ্ক করে। কীরকম কি, কোনো একটা বয়স্ক লোকের সাথে এমনভাবে আমি প্র্যাঙ্ক করছি যে সেই লোকটাকে ছুটতে হচ্ছে,
ভয়, কারণ সে তো জানে না এটা প্র্যাঙ্ক হচ্ছে বা ইয়ার কি হচ্ছে। তাহলে ওরকম টাইপের মানুষের সাথে আমরা প্র্যাঙ্ক করবো না। আর যদিও করি সেটা খুব হাসি মজাকের যেন কথা হয়, ওইটুকু মধ্যেই যেন থাকে। ওইটুকুর মধ্যে থাকে, সে যেন ভয় না খায়। কারণ বয়স্ক মানুষ, সেটা যদি আমার বাবার সাথে হয়, এটা বুঝতে হবে। এগুলো আমি প্রথম করেছি, কিন্তু খুব বয়স্ক মানুষের সাথে করিনি, কাকার লেভেলের, মানে 50-48। হ্যাঁ, তো প্রথম সেইগুলো থেকে আমি কিন্তু এখন কাট আউট হয়ে গেছি। এটা তোমার অভিজ্ঞতা শেয়ার করো বেসিক্যালি, যেটা না করাই বেস্ট। হ্যাঁ, এগুলো করা যাবে না। হ্যাঁ, কারণ এগুলো করলে কি হয়, আস্তে আস্তে প্র্যাঙ্কের ভবিষ্যৎ খারাপ হবে, কারণ প্র্যাঙ্কটা লোক বাজে দিকে নিয়ে নেবে। তারপরে যারা করতে আসবে, যেমন তুমি আগে বলে যে একজনে মানে ঘাটে পড়ে গেল, মানে একটা জায়গায় পড়ে গেল, নোংরামি করে গেল, মানে শ্যুট করে গেল, তারপর তোমরা গেলে সেখান থেকে অপদস্থ হতে হচ্ছে। বেসিক্যালি তুমি এটাই বলতে চাইছো যে ভালো কন্টেন্ট আনো বেসিক্যালি। হতে হচ্ছে, তো কিছু করার নেই, কারণ ভালো কন্টেন্ট ক্রিয়েটার থেকে এখন খারাপ কন্টেন্ট ক্রিয়েটার সংখ্যা অনেক বেশি। অ্যাকচুয়ালি যদি মানুষ না, ধৈর্যটা কমে গেছে। তোমরা কি 7-8 বছরের পুরো আছো, তোমরা ধীরে ধীরে নিজেকে তৈরি করছো। এখনকার মানুষ চাই যে শর্টকাটে, ভাই আখিদার ভাই 5 লাখ ফলোয়ার আছে, আমার ভাই 5 লাখ চাই, আখিদ এটা করে এটা করলে মানে আমি হয়ে যাবো। কিন্তু এটা তো ওয়ে না। সেটাই করছে তো, ওইভাবেই করছে, আর সাকসেসও পাচ্ছে তো, কারণ মানুষ ওটা দেখছে তো, সে যখন এটা করছে তারও রিকমেন্ড হচ্ছে, কারণ অ্যালগরিদমটা তো ওইভাবেই কাজ করে। কিন্তু সাকসেসটা কি লং টার্ম? না, লং টার্ম, কারণ তার মধ্যে তো কিছু নেই, বিষয় তো ওইটা। একটা সময় যে একঘেয়েমি হয়ে যাবে। আর যারা নতুন প্র্যাঙ্কে ঢুকবে, আমার কথা বলা হচ্ছে যে স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করা স্মার্ট, যত স্মার্ট, সে গ্রাম বাংলা হোক শহর হোক, যত স্মার্ট, এখন স্মার্ট হয়ে গেছে। তো এটা দিনের দিন আরো বেশি হবে। তো স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করলে তোমার কোনো ভবিষ্যৎ নেই, কারণ এখন অডিয়েন্স প্রচুর অ্যাডভান্স হয়ে গেছে, অডিয়েন্স বুঝে ফেলবে, তখন তোমার চ্যানেল বেশি দিন চলবে না। চলো, ঠিক আছে। তো চেষ্টা করো র্যান্ডামলি খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি কনসেপ্ট করার, মানুষ হেসে পেট ফুলে যাবে কনফার্ম। কথার উপর হাসে মানুষ, একটা কথা তো সেই কথাতে হাসবে, তো ওইটার উপর খাটতে হবে, যে একটা ভাবতে হবে, স্ক্রিপ্ট রেডি করতে হবে। মানে মধ্যে কথা, তুমি যেন বলে যে তোমার কাজ, তুমি এটাকে কাজ ভাবতে, তাই তুমি কন্টিনিউ সেটা করে আসবে, মানে এটাকে নিজের কাজ বা ব্যবসা বা নিজের জবের জায়গায় ভেবে কাজ প্রফেশনাল ভাবতে হবে। হ্যাঁ, প্রফেশনালি ভাবলে তো ব্যাপারটা আরো স্মুথ হয়, ভালো হবে। আর কথা বলা জানতে হবে, প্র্যাঙ্ক করতে হলে প্রথম কথা বলা জানতে হবে, যে তুমি আমাকে, কারণ লাইভ যখন প্র্যাঙ্ক করবো আমি তো জানি না সে কী বলবে। আমার টপিক কিন্তু একটাই, যে আমি এই টপিকে করবো, তো ওই টপিকে সে কী কথা বলবো আমি জানি না, সেই কথার পরিপ্রেক্ষিতে আমাকে এমন একটা কথা বলতে হবে যেন সেটা হাসির হয়, সে যেন হাসির হয়। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো আমি তোমাকে বলছি কাকা, কাকা না দাদা বলো, না আমি সাপোজ ধরো তোমাকে বলছি কাকা এই ট্রেনটা কোথায় যাবে, কাকা বললো হাওড়া যাবে, তো আমি কখন বললাম শিয়ালদা যাবে, প্র্যাঙ্কটা খারাপ। কাকাকে তখন প্রদত্তর কী বলছে, আরে ভাই আমি তো বললাম হাওড়া যাবে। আরে কাকা, তা আমি কখন বললাম শিয়ালদা যাবে? কাকা কিন্তু এটা বুঝতে পারছে না, কাকার কথাটাই আমি রিপিট করছি, কিন্তু উল্টো হবে। কাকাও শিয়ালদা যাবে বললে, আর আমিও বলছিলাম যে শিয়ালদা যাবে। তোমার উদ্দেশ্য থাকবে যে তুমি প্র্যাঙ্কের মাধ্যমে মানুষকে হাসাও, এন্টারটেনমেন্ট করো, সেও যেন রুট না হয় আর তার যেন খারাপ না লাগে কোনো জায়গাটা। মধ্যে কথা এই জিনিসটাকে মাথায় রেখে চলতে হবে। তো এই কথার উপর যখন কথা রাখবো, তখন কথাটা বেরোবে, তখন মানুষ এমনি হাসবে। তুমি কোনো কথা কোনো দিন শিখেছো? না, র্যান্ডামলি হয়ে গেছে না? কোনো কোর্স করোনি তো? কোথায় কোর্স আছে বলো, তাহলে আমি শিখবো। কোথায় আছে নাকি? আমি তোমার সাথে প্ল্যান করছি। কাকিদা, ভীষণ ভালো লাগলো তুমি এলে। থ্যাংক ইউ। বেসিক্যালি তোমার এত সুন্দর বন্ধু বান্ধব, এত টিম, নিজের সাথে সাথে বাকিদেরও গ্রোথ করছো, এটা খুব ভালো জিনিস। আশা করি তোমাকে দেখে মানুষ অনেক যারা আছে, যারা নতুন নামতে চাইছে, তারাও মোটিভেট হবে, গ্রাম বাংলা থেকে হোক বা শহর থেকে হোক, যেখান থেকে হোক। তুমি এত মানে হাসি খুশি মানুষ, এরকমই থেকো, আর মানুষকে বেশি হাসিও। থ্যাংক ইউ। আর আমি একটা কথা বলতে চাই যে অ্যাকচুয়ালি যে কোনো কারো কিছু যেটুকুই সাকসেস পাই, তার পেছনে অনেক কিছু থাকে। তো আমি বলবো আমার পুরো টিমের প্রচুর একটা বড় হাত আছে, কারণ আমি যেটাই বলি সেটাই ওরা করে। আমি যদি বলি এখন আমার চাকর হয়ে যাবে, চাকর রোল করে। আমি যদি বলি ওই বন্দুক ধরো, সিকিউরিটি গার্ড হয়ে যাবে, সিকিউরিটি। টিমের থেকে বড় কথা বন্ধুত্ব ব্যাপারটা না থাকলে না হবে না এটা। তো এই যে বন্ডিংটা আমাদের, তো আমি চাই যে আমার পুরো টিম একবার এখানে আসুক, এবং একটা ক্যামেরার মধ্যে বন্ধু হচ্ছে। যেহেতু তোমার পডকাস্টটা আমার খুবই ভালো লাগে, আর আমি চাই যে সবাই আমার দাদার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং ইনস্টাগ্রামে ফলো করো, ফেসবুকে ফলো করো, আর বেশি বেশি করে দাদার ভিডিও দেখো, এটা আমি চাই। দাদা খুব ভালো মানুষ একজন, আর হাসিটা খুব সুন্দর। ঠিক আছে, সবাই চলে যাই একবার এসো। তো এইটা হচ্ছে নতুন মেম্বার আমাদের, 3 সপ্তাহ মতো হলো ঢুকেছে আমাদের টিমে। আমিন, কেউ ভালো হলো ড্যান্সের, নাচের, দুঃখের ভিডিও করে। আর এটা হচ্ছে আমাদের 48 বছর বয়সী আমাদের লালটু একটা। কাকা, তুমি এত মানে এত মানে দেরি করে এলে কেন?
হ্যাঁ, তো জোর জবরদস্তি আনিনি তো? শিওর তো? তো আমার এই কাকা, সরি আমার দাদা লাল ট্রাক্টর ভাই, এ খুব ভালো ভিডিও করে এবং খুব ভালো অ্যাক্টিভ মেম্বার। আর একে তো চুনো ড্যান্সার পলাশ, ওকে, এ তো আমার ভাই। এ আমার সবসময় প্রথম থেকে আমার সাথে, মানে কি বলবো, প্রথম থেকে আমার সাথে থেকে এখন আমার সাথে আছে এবং ভবিষ্যতেও আমার সাথে থাকবো। আর সব থেকে নাদার আমার জিকো ভাই, যে আমার ক্যামেরা সবসময় সামলায়, এও সামলাই, কিন্তু এখন জিকোই বেশি সামলাই। তো খুব ভালো লাগে তোমাদেরকে, এবং তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে লালটু ভাই, জিকো ভাই, পলাশ, আমিন তো আছে, আমিন তো রিসেন্ট ঢুকেছে, আমিনকে অত ধন্যবাদ দেবো না আমি। তো আমাদের এই তিনজন সত্যিই খুব ভালো, এবং মানে খুব ভালো টিম, আমাদের একটা বন্ডিং আছে। আমাদের ঝগড়া হলো তখনই আবার মিটমাট হয়ে যায়। তো তোমরা আশীর্বাদ করো যেন আমরা একসঙ্গে কাজ করতে পারি এবং আরও ভালো ভালো কমেডি ভিডিও এই দাদার চ্যানেলে এসে দিতে পারি, মানে সরি পডকাস্টে যেটা দাদা আমাদেরকে দেখো, ঠিক আছে? তোমরা বেশি করে দেখো, শেয়ার করো ভিডিওটা, না করলে কিন্তু খুব অসুবিধা আছে বলতেছি। দিচ্ছ নাকি?